শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দুইটা কমেন্ট আসছে অলরেডি। জি, ওয়ালাইকুম সালাম। দুইজন, চারজন। ওকে। দেখেন, আজকে আমরা প্রথম ক্লাসটা করব। হ্যাঁ, আমরা শুরু করি, কথাবার্তা বেশি না বলে একদম পড়াশোনা শুরু করি, কারণ ইন্টারনেট একটু আনস্টেবল অবস্থায় আছে। জানি না, সমস্যা হলে বললেন যে ইন্টারনেট সমস্যা করলে আমাকে একটু জানাবেন যে সমস্যা করতেছে। হ্যাঁ, খেয়াল করেন, এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ইন এ সার্ভে, একটা জরিপে 30% অফ দ্য পিপল সার্ভেইড owned a personal computer and 75% owned a cellular telephone. If 25% owned both a cellular telephone and a personal computer, then the percentage of the people who does not have either of the instrument. বলতেছে যে একটা জরিপে দেখা গেল যে 30% মানুষ যাদের ব্যক্তিগত কম্পিউটার আছে, 75% মানুষ যাদের টেলিফোন আছে, এবং 25% মানুষ আছে যাদের টেলিফোন এবং ব্যক্তিগত কম্পিউটার দুইটাই আছে। তো আমাদেরকে বের করতে হবে যে কম্পিউটারও নাই, টেলিফোনও নাই, এমন মানুষের সংখ্যা কত পার্সেন্ট। ঠিক আছে, টেলিফোনও নাই, আবার ব্যক্তিগত কম্পিউটারও নাই, এমন মানুষের সংখ্যা কত, এটা আমাকে বের করতে হবে। সো এটা টু সেটের প্রশ্ন। টু সেটের প্রশ্নে একটা কমন সূত্র আমরা সবাই জানি, এই ফর্মুলাটা আমাদের সবার মোটামুটি জানা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে টোটাল টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে, এখানে এই টোটাল মানেটা কি? টোটাল মানে হচ্ছে এখানে মোট কতজন মানুষের উপরে আমরা জরিপটা চালাইছি। সো এখানে যেহেতু আমরা পার্সেন্টেজে সাইন দেখতে পাচ্ছি এবং এটা শতকরার একটা ম্যাথ, সো পার্সেন্টেজে যেহেতু সবকিছু 100 হয়, সো এখানে টোটাল কতজন মানুষের উপরে জরিপটা চালানো হয়েছে এটাকে আমরা 100 ধরে নিব। যে আমরা ধরে নিচ্ছি যে মোট 100% মানুষের উপরে আমরা জরিপটা চালাইছি। আর এ বলতে আমরা বুঝবো যে যাদের ব্যক্তিগত কম্পিউটার আছে। তো ব্যক্তিগত কম্পিউটার আছে কত পার্সেন্ট মানুষের? 30% মানুষের। আর বি বলতে আমরা বুঝবো যাদের টেলিফোন আছে। সো টেলিফোন আছে কতজন মানুষের? 75% মানুষের। টেলিফোনও আছে, কম্পিউটারে আছে, অর্থাৎ দুইটা জিনিসই আছে এমন মানুষের সংখ্যা কত? এই যে 25%। আমাদের বের করতে হবে এই নানটা কত, অর্থাৎ টেলিফোনও নাই, কম্পিউটারও নাই, এমন মানুষের সংখ্যা বের করা লাগবে। সো এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এই নানের ভ্যালুটা পেয়ে যাব যে টেলিফোনও নাই, কম্পিউটারও নাই, এমন মানুষের সংখ্যা কত হবে। খেয়াল করেন, 75 থেকে 25 বাদ দিলে 50, 50-এর সাথে 30 যোগ করলে 80। এখন এই যে এই পাশে ছিল আমার 100%, এই 100% থেকে জাস্ট আপনি 80%কে বিয়োগ করে দেন। বিয়োগ করে দিলেই আপনি দেখতে পারবেন যে নানের ভ্যালু কত চলে আসছে? 20% চলে আসছে। অর্থাৎ টেলিফোনও নাই, ব্যক্তিগত কম্পিউটারও নাই, এমন মানুষের সংখ্যা হচ্ছে 20%। আশা করি এটা বোঝা। হ্যাঁ, 4 পর্যন্ত করাইছিলাম, বাট ভিডিওটা তো রাখি নাই ওখানে, মানে ক্লাসটা তো পুরোপুরি শেষ করতে পারি নাই ইন্টারনেটের কারণে। ঠিক আছে, এই জন্য আজকে একদম শুরু থেকে শুরু করতেছি। এর মধ্যে আবার অনেকেই ভর্তি হয়েছে, বুঝছেন। এই জন্য ভাবলাম যে শুরু থেকেই শুরু করি। 2 নম্বরে চলে যান। দেখেন, 2 নম্বরে এই ম্যাথটা হচ্ছে সূচকের ম্যাথ। আমি প্রশ্নটা একটু লিখে দিই, কারণ এই ধরনের জিনিস টাইপ করে একটু মুশকিল। হ্যাঁ, প্রশ্নটা ছিল এরকম যে √x, এইটার নিচে আরেকটা রুট ছিল ওয়াই, এইটার নিচে আবার আরেকটা রুট দিয়ে লেখা ছিল জেড, এবং এইটার ভ্যালু কত, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত, এটা আমাদেরকে দেখাইতে বলছে।
যে এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে এটা একটু দেখেন। দেখেন আমরা 9-10-এ যে সূচকের অঙ্ক পড়ে আসছি সেখানে একটা কমন প্রপার্টিস ছিল। সেটা কি? সেটা কি ছিল? যে ভাই যে কোনো কিছুর উপরে যখন আপনি ধরেন যে এম এর উপরে যখন আপনি স্কোয়ার রুট করবেন তখন এই এম কে আমরা কিভাবে লিখতে পারি? এই যে এম পাওয়ার 1/2 লিখতে পারি। আবার এই এম এর উপরে যদি আপনি কিউব রুট দেন ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি? যে এই এম এর উপরে আমরা পাওয়ার কি করতে পারি? 1/3 লিখতে পারি। অর্থাৎ আপনার যত রুট বসবে এম এর উপরে পাওয়ার ঠিক তত হবে। এখানেও বিষয়টা কিন্তু ভাই সেম, একই জিনিস। একই জিনিস এখানে। এখানে খেয়াল করে দেখেন যদি আমরা এক্স এর হিসাবটা দেখি যে এক্স এর উপরে কয়টা রুট আছে? একটা রুট আছে। তো এক্স এর উপরে যখন একটা রুট আছে তখন এক্স এর পাওয়ার কত হবে? এই যে হাফ হবে। এরপরে আসেন ওয়াই এর উপরে কয়টা রুট আছে? ওয়াই এর উপরে একটা, এই রুটের উপরে আবার আরেকটা রুট আছে, তার মানে ওয়াই এর উপরে রুট আছে কয়টা? দুইটা। তাহলে আমি বলতে পারি যে ওয়াই এর উপরে এই যে একটা রুটের জন্য হাফ, আরেকটা রুট আছে এটার জন্য হাফ, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে? ওয়াই টু দি পাওয়ার 1/4 পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়াই টু দি পাওয়ার 1/4। এরপর আসেন জেটের উপরে কয়টা স্কোয়ার রুট আছে? আপনি বলবেন যে জেটের উপর আছে একটা, তার উপর একটা, তার উপর একটা, অর্থাৎ তিনটা। জেটের উপর স্কোয়ার রুট আছে কয়টা? তিনটা। তাহলে আমরা জানি যে একটা যদি থাকে তাহলে হাফ, দুইটা থাকলে আরো হাফ গুণন, আরো একটা থাকলে আরো হাফ গুণন। তাহলে এখানে কত হচ্ছে? জেটের উপরে পাওয়ার কত হচ্ছে? 2×4 4×8, অর্থাৎ জেড টু দি পাওয়ার 1/8 হচ্ছে। তার মানে এখানে জেটের উপরে পাওয়ার কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 1/8 হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার মান কত? এক্স টু দি পাওয়ার 1/2, ওয়াই টু দি পাওয়ার 1/4 অ্যান্ড জেড টু দি পাওয়ার 1/8। তাহলে এই এক্সপ্রেশনটা কোথায় আছে? এই যে দেখেন অপশন ডি তে দিয়ে রাখছে। অপশন ডি উত্তর হবে। পরেরটাতে চলে যান। 3 নম্বর না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। দেখেন 3 নম্বরে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকুইভ্যালেন্ট টু 25x² ইকুয়াল টু y² - 4। আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে যে নিচের কোনটাই, যে দেখেন অপশনে 4টা এক্সপ্রেশন দেওয়া আছে, বলতেছে যে এই 4টা এক্সপ্রেশনের কোনটা এই প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশনের মানে সমান হইতে পারবে না। প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশনের সমান হইতে পারবে না নিচের কোনটা? নিচের কোনটা? তাহলে খেয়াল করেন এই যে আমরা যদি অপশন বি কে নিয়ে কাজ করি, এ উত্তর কিন্তু এ কেন উত্তর এটা আগে দেখেন। আমরা যদি অপশন বি কে নিয়ে কাজ করি তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 25x² ইকুয়াল টু y+2y-2 লেখা আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে 25x² ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? আপনি বলবেন যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাকে ওরা প্রশ্নে লিখছে কিভাবে? এই যে 25x² ইজ ইকুয়াল টু y² - 4। তার মানে প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশন আর অপশন বি এই দুইটা একই জিনিস, এই কারণে অপশন বি কে আমরা উত্তর হিসেবে নিতে পারতেছি না। এরপর আসুন অপশন সি। অপশন সি তে জাস্ট কি করছে? এই যে 75x² ইকুয়াল টু 3a² - 12 দেওয়া আছে, আমরা জাস্ট এই অপশন সির এই এক্সপ্রেশনটাকে জাস্ট 3 দিয়ে যদি ভাগ করে দিই, জাস্ট 3 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে? 3 এই 75-এর ভিতরে যাবে 25 বার, অর্থাৎ 25x² ইজ ইকুয়াল টু y² - 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এই অপশন সিটাকে 3 দিয়ে ভাগ করে দেই তাহলে এই যে এই প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশন পাই। অর্থাৎ প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশনটাকে জাস্ট 3 দিয়ে গুণ করে অপশন সি তৈরি করছে। তার মানে প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশন আর অপশন সি এই দুইটা অভিন্ন জিনিস, ঠিক আছে, একই জিনিস। সো এটাকে আমরা বাদ দিতে পারি। এরপর আসেন অপশন ডি। অপশন ডিতে খেয়াল করে দেখেন এই এক্সপ্রেশনটা থেকে আমি চাইলেই প্রশ্নে প্রদত্ত এক্সপ্রেশনে যাইতে পারি। এখানে 25 ভাগ অবস্থায় আছে, এই 25কে যদি এক্স এর সাথে গুণ করে দেই তাহলে এখানে কত হয়ে যাবে? 25x² হয়ে যাবে, সমান সমান কত? এই যে এই পাশে থাকবে y² - 4। তার মানে প্রশ্নে প্রদত্ত অপশন আর অপশন ডির মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ এই দুইটাই সমান। এই জন্য অপশন ডি কেও নিতে পারতেছি না, কারণ প্রশ্নে বলে দিছে ইজ নট ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নিচের কোনটা সমান হইতে পারবে না। সো বি সি ডি তিনটা অপশনের সমান হচ্ছে, এ সমান হচ্ছে না, তার মানে এই উত্তর হবে। এই উত্তর হবে আমাদের।
পরেরটাতে চলে যাই, 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে, এটাও সূচকের অঙ্ক। এখানে বলতেছে যে ইফ 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6, দেন x এর ভ্যালুটা কত। খেয়াল করেন, এখানে আমাদেরকে বলতেছে যে 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6, তাই না? আমরা চাইলেই এই 16কে কিন্তু এই 4-এর বেজে লিখতে পারি, অর্থাৎ আমরা এই 16কে চাইলেই 4-এর ওপর স্কোয়ার দিয়ে 16 বানাইতে পারি। তারপরে এখানে পাওয়ার কত আছে 2x প্লাস 3, আর এখানে পাওয়ার কত আছে আপনি বলবেন যে ভাইয়া 3x প্লাস 6। এখানে বেজ আমার 4, 2 এর সাথে অর্থাৎ পাওয়ার পাওয়ার গুণ করে দেন, 2 এর সাথে 2x গুণ করলে এখানে হয়ে যাবে 4x প্লাস 3 এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 6, আর এখানে কত আছে বেস 4 আর পাওয়ার কত 3x প্লাস 6, তাই না? এখন দেখেন, আমরা জানি যে বেজ আর বেজ যদি মিলে যায় তাহলে পাওয়ার দুইটা সমান হয়ে যায়। বেজ আর বেজ যদি মিলে যায় তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি যে 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত, এই যে 3x প্লাস 6 হবে। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x পাওয়া যায়, 6 থেকে 6 বাদ দিলে এই যে 0 পাওয়া যায়। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে x এর মান কত। তো আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যে x এর মান আসে 0, তার মানে 0ই উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে এ কোম্পানি এমপ্লয়িজ 15 পার্সনস ওয়ার্কিং 44 আওয়ার্স আ উইক, ইফ 4 পার্সনস আর ইল, হাউ মেনি আওয়ার্স আ উইক উড দ্য রেস্ট হ্যাভ টু ওয়ার্ক টু মেক আপ দ্য টাইম লস্ট। বলা হচ্ছে যে একটা কোম্পানি 15 জন কর্মীকে নিয়োগ দেয় যারা এক সপ্তাহে 44 ঘন্টা কাজ করবে। যদি 4 জন মানুষ অসুস্থ হয় তাহলে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বাকিদের কত ঘন্টা কাজ করতে হবে। 15 জন মানুষ যদি 44 ঘন্টা কাজ করে কাজটা শেষ হইতো। তো বলতেছে যে 15 জনের মধ্যে 4 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে এই কাজটা সঠিক সময়ে করতে হলে এখানে ক্ষতি পুষিয়ে নেওয়া মানে হচ্ছে কাজটা যাতে আমার যথাসময়ে শেষ হইতে পারে তার জন্য এখন কত ঘন্টা কাজ করবে এটা বের করতে হবে। দেখেন আমি গত ক্লাসে বলছি, মানে তখন বলছিলাম এরকম যে এইগুলো হচ্ছে ঐকিক নিয়মের একদম সহজ অঙ্ক। আমরা ঐকিক নিয়মের ম্যাথগুলাকে এমডিএইচ মেথডের মাধ্যমে খুব ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে, কি মেথড? এমডিএইচ মেথড। এই এমডিএইচ মেথডটা কি একটু বোঝার চেষ্টা করেন। এখানে এই যে এম দ্বারা বুঝাচ্ছে মূলত মানুষকে। ঠিক আছে, এম দ্বারা বুঝাচ্ছে মূলত মানুষকে, অর্থাৎ সেটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, বালক হইতে পারে, বালিকা হইতে পারে। অর্থাৎ প্রশ্নে যিনি কাজ করবেন, যিনি কাজ করার ভূমিকায় থাকবেন তাকে আমরা এম হিসেবে সম্বোধন করব। হোক সেটা জড় বস্তু হইলেও কোনো সমস্যা নেই, আমরা সেটাকে এম হিসেবে সম্বোধন করব। এরপর আসেন ডি। এই ডি মানে বোঝাচ্ছে দিনকে। প্রশ্ন অনেক সময় উল্লেখ থাকে না যে 10 দিনে করতে পারে কাজ, 20 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। এই দিনগুলোকে আমরা ডি হিসেবে সম্বোধন করব। আর এই যে এইচ, এই এইচ কে আমরা সম্বোধন করব হচ্ছে আওয়ার হিসেবে, আওয়ার ঘন্টা। যেমন এই যে এখানে বলতেছে যে 44 ঘন্টা কাজ করবে, তাহলে এই যে 44 ঘন্টা এটাকে আমরা এইচ বলবো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ই। এই ই মানে হচ্ছে ইফিসিয়েন্সি। ই মানে হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি সম্পর্কটা হচ্ছে এই এম এর সাথে। এম যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মূলত ইফিসিয়েন্সি চলবে, ইফিসিয়েন্সির বিষয় আসে থাকবে। ইফিসিয়েন্সি মানে হচ্ছে একজন মানুষ একদিনে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। যদি ঘন্টা থাকে তাহলে 1 ঘন্টায় যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। আবার যদি মিনিটের কথা বলে তাহলে একজন মানুষ 1 মিনিটে যতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডব্লিউ। এই ডব্লিউ মানে হচ্ছে কাজ। এই ডব্লিউ মানে হচ্ছে কাজ। প্রশ্নে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের কথা বলবে, এই কাজ করছে, পুকুর খনন, দেয়াল নির্মাণ, রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি, ঠিক আছে, তারপরে খাওয়া দাওয়া, এই যে বিষয়গুলা এগুলোকে আমরা ডব্লিউ বলবো বা কাজ বলবো। ঠিক আছে, এখন এই এমডেইস মেথডের মাধ্যমে আমরা প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে পারি। দেখেন ঐকিক নিয়ম, সময়, কাজ এবং
নল চৌবাচ্চার অঙ্কে দুইটা করে অংশ থাকে, একটা প্রশ্নের দুইটা অংশ থাকে। প্রথম প্রশ্নে আপনাকে মোটামুটি সবকিছু বলে দিবে যে এতজন মানুষ এত ঘন্টা করে কাজ করে এই কাজটা শেষ করতে পারবে। তাহলে দ্বিতীয় অংশে আপনাকে জিজ্ঞাসা করবে যে তাহলে এই কাজটা এতজন মানুষ এতদিন করলে কত, মানে এত ঘন্টা করে কাজ করলে বা এতদিন কাজ করলে কতজন মানুষের দরকার, বা কতজন মানুষ কত দিনে করতে পারবে বা কত ঘন্টায় করতে পারবে, এই ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করবে। ঠিক আছে? এবং এই জিনিসগুলো আপনি প্রয়োগ করবেন কিভাবে, যেহেতু দুইটা অংশ থাকে, আমরা এই যে প্রথম অংশের এম কে M1 বলবো, যদি ইফিসিয়েন্সি থাকে সেটাকে E1 বলবো, যদি দিনের সংখ্যা থাকে সেটাকে D1 বলবো, যদি ঘন্টার সংখ্যা থাকে সেটাকে H1 বলবো, প্রথম অংশের গুলাকে। আর যদি কাজ থাকে তাহলে সেটাকে আমরা W1 বলবো। ঠিক আছে? আবার দ্বিতীয় অংশে যেগুলো থাকবে, দ্বিতীয় অংশে সেগুলোকে আমরা বলতে পারি যে M2, দ্বিতীয় অংশের মানুষকে M2, E থাকলে E2, D থাকলে D2, H থাকলে H2। এগুলো এলোমেলো হলেও কোনো সমস্যা নাই, একটা আগে পরে হইলেও কোনো সমস্যা নাই। আর যদি কাজের পরিমাণ থাকে তাহলে দ্বিতীয় অংশের কাজের পরিমাণকে আমরা W2 হিসেবে সম্বোধন করব। এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কাটাকাটিটা হবে কিভাবে। ঐকিক নিয়ম মানেই তো আমরা জানি যে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে রেজাল্ট বের করা লাগবে, তাই না? সো এখানে কাটাকাটি হবে মূলত তিন ভাবে, একটু মাথায় রাখবেন। কাটাকাটি হবে তিন ভাবে। আপনি ওপরে ওপরে কাটাকাটি করতে পারবেন, ওপরে ওপরে কাটাকাটি করতে পারবেন, এইটার সাথে এইটা কাটতে পারবেন, এইটার সাথে এইটা কাটতে পারবেন, ওপরেরটার সাথে ওপরেরটা কাটতে পারবেন। দুই নাম্বার হচ্ছে নিচে নিচে কাটাকাটি করতে পারবেন, নিচে নিচে, নিচেরটার সাথে আপনি নিচেরটা কেটে দিতে পারবেন। ঠিক আছে? তার মানে কাটাকাটি হবে ওপরে ওপরে, নিচে নিচে। এবং তিন নাম্বার হচ্ছে ওপরে নিচে, মানে ওপরেরটার সাথে নিচেরটা কাটতে পারবেন, ওপরেরটার সাথে নিচেরটা কাটতে পারবেন, অথবা নিচে ওপরে, অথবা নিচে ওপরে, অর্থাৎ নিচেরটার সাথে ওপরেরটা, ওপরেরটার সাথে নিচেরটা, এইভাবে কাটাকাটি করতে পারবেন। আড়াআড়ি কখনোই কাটাকাটি হবে না, আড়াআড়ি যেটা হবে সেটা হচ্ছে গুণন হবে। ঠিক আছে? আড়াআড়ি কখনোই কাটাকাটি হবে না, আড়াআড়ি হবে গুণন। তাহলে কাটাকাটি যেন ভুল না হয়, এখানে এইভাবে লিখে আপনি ওপরেরটার সাথে ওপরেরটা কাটতে পারবেন, নিচেরটার সাথে নিচেরটা কাটতে পারবেন, উপরেরটার সাথে নিচেরটা কাটতে পারবেন, অথবা নিচেরটার সাথে উপরেরটা কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, সব সময় যে সবগুলো এলিমেন্টস আপনাকে প্রশ্নে দিয়ে রাখবে এমন কোনো কথা নাই, যতটুকু দরকার ততটুকু দিবে। যেমন আমরা যদি এই 5 নম্বর প্রশ্নটা খেয়াল করি, তাহলে এই যে দেখেন প্রথম অংশ হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত, অর্থাৎ একটা কোম্পানিতে 15 জন মানুষ 44 ঘন্টা কাজ করে। তার মানে প্রথম অংশে মানুষ কয়জন? 15 জন। কত ঘন্টা কাজ করে? 44 ঘন্টা কাজ করে। এখানে কি কাজ করে বা কাজের পরিমাণ কত এটা উল্লেখ নাই, সো এটা লেখারও দরকার নাই। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত আমাকে বলতেছে যে ভাইয়া 15 জনকে নিয়োগ করছিলাম, 4 জন তো অসুস্থ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় অংশে কাজ করবে কতজন? 15-র ভিতরে 4 জন যদি অসুস্থ হয় তাহলে কাজ করবে কতজন? 11 জন। তো বলতেছে যে কাজ যদি এখন এই 11 জন করে তাহলে এরা কত ঘন্টা কাজ করবে? কত ঘন্টা? তাহলে কত ঘন্টা এখানে তো দেওয়া নাই, তো এই H2টাই আমাকে বের করতে হবে যে কত ঘন্টা কাজ করবে। তাহলে খেয়াল করেন, এখন জাস্ট কেটে দেন, 11-র সাথে এই 44কে কাটা যায়, 4 বার যাবে, তাহলে এই যে H2 সমান সমান কত আসবে? 4-15 60 আসবে না? যে 60 ঘন্টা কাজ করলে ক্ষতি পোষায় যাবে, অর্থাৎ এই যে 11 জন মানুষ 60 ঘন্টা কাজ করবে। সিম্পল হিসাব। ঠিক আছে? এখানে প্রশ্নে সঠিক উত্তর দেওয়া ছিল না, অপশনে সঠিক উত্তর দেওয়া ছিল না। পরেরটাতে যান, 6 নম্বর। দেখেন 6 নম্বরে কি বলতেছে যে আনিস, who owns 200/3% of a factory, sells half of his share of টাকা 33,333 টাকা, the value of the entire factory is। বলতেছে যে আনিস নামের একজন মানুষ আছে, যে একটা কোম্পানির 200/3%, এখানে এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে এই যে 200/3%-এর মালিক। একটা ফ্যাক্টরি যত বড়, সেই ফ্যাক্টরির 200/3%-এর মালিকানা কার? আনিসের। বলতেছে যে আনিস
সেলস হাফ অফ হিজ শেয়ার অফ টাকা, আনিস তার অর্ধেক শেয়ার বিক্রি করে দিবে। এখন কথা হচ্ছে এই 200/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এটা তো পার্সেন্টেজ ভ্যালু, এইটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3। ঠিক আছে, আপনি যদি বলেন যে কিভাবে আপনি বুঝলেন যে 200/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 2/3, এগুলো আমাদের পুরান স্টুডেন্টরা খুব ইজিলি বুঝতে পারবে যে 200/3 পার্সেন্টেজ মানে কত, এই যে নিচে 100, তাই না? তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিভাবে, এই যে 200/3 গুণন এই যে 100-র নিচে একটা 1 আছে, সে 1 উপরে চলে যাবে আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে কত হচ্ছে, উপরে 200 নিচে 300। আমরা যদি 2 শূন্য কেটে দেই তাহলে কত পাই, 2/3 পাই। তার মানে এই যে 200/3%-এর যেই ফ্র্যাকশনাল ভ্যালু সেটা কত, 2/3। ঠিক আছে, আপনাকে ম্যাথে বস হইতে হলে ফ্র্যাকশন সম্বন্ধে খুব ভালো ধারণা রাখতে হবে, তাছাড়া আপনি পাটিগণিতে কখনোই প্রো লেভেলে যাইতে পারবেন না। তো এখানে আমরা বুঝতে পারলাম যে 200/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 2/3, অর্থাৎ তার পুরো ফ্যাক্টরিটা হচ্ছে 3 অংশ, যার 2 অংশ মালিককে আনিস। ঠিক আছে, তার পুরো ফ্যাক্টরি মানে টোটাল ফ্যাক্টরি, যেটা টোটাল ফ্যাক্টরি, টোটাল ফ্যাক্টরি হচ্ছে 3 অংশ। ঠিক আছে, যার ভিতরে 2 অংশ মালিকানা কার, আনিসের। তাহলে 2 অংশ মালিকানা কার, আনিসের, এই যে 2 পার্ট। এখন আনিস যেহেতু 2 অংশের মালিক, আনিস এই 2 অংশের মধ্যে থেকে অর্ধেক অর্থাৎ 1 অংশ বিক্রি করে দিবে, যার দাম কত, 33,333 টাকা। তাহলে আনিস হচ্ছে 2 অংশের মালিক, এই 2 অংশ থেকে হাফ অর্থাৎ 1 অংশ বিক্রি করে দিবে। এই 1 অংশের বিক্রয় মূল্য কত, এই যে 33,333 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে এই পুরো ফ্যাক্টরির দাম কত, পুরো ফ্যাক্টরির দাম কত। তাহলে টোটাল ফ্যাক্টরি কয় পার্ট, এই যে 3 পার্ট, তাহলে 1 সমান সমান যদি এত হয় তাহলে এই 3 সমান সমান কত হবে, জাস্ট গুণ করে দেন, অর্থাৎ 33,333-এর সাথে জাস্ট 3কে গুণ করে দেন তাহলে হয়ে যাবে। তাহলে কয়টা 9 হবে, 1 2 3 4 5টা, এই যে 99,999 টাকা হচ্ছে পুরো ফ্যাক্টরির দাম। বুঝে গেছে ভাই? পরেরটাতে চলে যাই আমরা, 7 নাম্বার। দেখেন 7 নম্বরে কি বলতেছে যে এ ম্যান ওয়াকড 2 মাইলস ইস্ট, মানে বেশি হচ্ছে কি, আমার সবার এখানে মানে সবাই কি সেম সমস্যা ফিল করতেছেন? আমার এখানে মোটামুটি স্মুথলি চলতেছে, কারণ আমি হাতে অন্য একটা ডিভাইস নিয়ে বসে আছি। আমার এখানে মোটামুটি স্মুথলি চলতেছে, কোথাও বাফারিং এখনো মানে হয়নি। সবার ওখানে কি বাফারিং হচ্ছে? 9 জনের মতো ক্লাসে দেখতে পাচ্ছি, সবার ওখানে কি বাফারিং হচ্ছে নাকি শুধু বাফারিং হচ্ছে না? তার মানে ইশতিয়াক ভাইয়ের ওখানে হয়তো কোনো ঝামেলা আছে। আমার এখানে মানে এখন পর্যন্ত মোটামুটি মানে ওকে আছে, বুঝতে পারছেন? আমি জাস্ট কয়েকদিন মানে এই সপ্তাহটা আমার পুরোটাই মানে মোটামুটি বলা চলে যে মাটি হয়ে গেল। আপনার ক্লাসের শিডিউল দিতেও আমার ভয় লাগে। ক্লাসের যে একটা শিডিউল দিব যে আগামীকালকে ক্লাস নিব, নিয়ে মানে ইয়েতে থাকতে হয় যে ক্লাস আসলে নিতে পারবো কিনা। তার মধ্যে এই ব্যাচটা নিয়ে একটু ঝামেলা। ঝামেলা মানে কি, একদম নতুন ব্যাচ, একদিনও ক্লাস নিতে পারি নাই। অনেকেই নতুন ভর্তি হয়েছে, এখন তারা কি মনে করতেছে এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমার এখানে সমস্যা হলে সবার এখানে সমস্যা হবে, যেহেতু 2 3 জন বলতেছে যে আমার এখানে সমস্যা হচ্ছে না, মানে তাদের ওখানে সমস্যা হচ্ছে না, তার মানে আমার এখানে এখন পর্যন্ত বলা চলে সমস্যা নাই। ঠিক আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে এ ম্যান ওয়ার্কড 2 মাইলস ইস্ট, দেন 2 মাইলস সাউথ, দেন এগেইন 4 মাইলস ইস্ট অ্যান্ড ফাইনালি 10 মাইলস নর্থ। হাউ ফার ডিড হি ওয়াক ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? দেখেন
এখানে বলা হচ্ছে যে একজন মানুষ প্রথমে 2 মাইল ইস্টে যাবে, কথা বুঝছেন? একজন মানুষ প্রথমে 2 মাইল ইস্টে যাবে, পরের 2 মাইল সাউথে যাবে, পরে আবার 4 মাইল ইস্টে যাবে এবং শেষে 10 মাইল নর্থে যাবে। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে সে যেখান থেকে যাত্রাটা শুরু করেছিল সেখান থেকে সে কত দূর পর্যন্ত হাঁটছে। যেখান থেকে সে হাঁটা শুরু করছিল সেখান থেকে তার বর্তমান যেখানে আছে সেখানের দূরত্বটা কত, এটা আমাকে বের করতে হবে। দেখেন, আমরা এই ধরনের দিক নির্ণয়ের প্রশ্ন প্রায়ই আসতে দেখি। দিক নির্ণয়ের প্রশ্নে প্রথমে আপনি দিক ঠিক করে নেবেন যে এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তারপরে ওরা যে যেভাবে বলছে সেইভাবে আপনি চিত্র আঁকাবেন, তাহলেই হবে। দেখেন, এখানে বলতেছে যে এ ম্যান ওয়াক 2 মাইলস ইস্ট, তাহলে আমি ধরে নিচ্ছি যে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ধরে নিলাম সে 2 মাইল ইস্টে গেল, এই যে 2 মাইল ইস্টে গেল। তারপরে বলতেছে যে দেন এগেইন 4 মাইলস, 2 মাইলস ইস্ট, দেন 2 মাইলস সাউথ। তারপরে এই যে এখানে এসে সে 2 মাইলস সাউথে যাবে, ধরলাম যে এই যে 2 মাইলস সাউথে আসলো। দেন এগেইন 4 মাইলস ইস্ট, তারপরে এখান থেকে সে আবার 4 মাইলস ইস্টে যাবে, এটাকে আমি 4 ধরলাম। অ্যান্ড ফাইনালি 10 মাইলস নর্থ, এবং এখান থেকে নর্থ হচ্ছে এই দিকে, সে ফাইনালি ধরে নেন যে এই যে 10 মাইল সে নর্থে চলে গেল। 10 মাইল কোথায় চলে গেল? নর্থে চলে গেল। তাহলে তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, সে এখানে যে থামলো তার মানে এইটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে তার এন্ডিং পয়েন্টের দূরত্বটা কত, এটা বের করেন। এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দূরত্ব কত, এটা বের করতে হবে। সো আমরা যদি এটাকে একটু জুড়ে দেওয়ার চেষ্টা করি, যে এই অংশটাকে যদি আমরা জুড়ে দেই, তাহলে আমরা এই পার্টটুকু যে দেখতে পাচ্ছি না, এটা একটা মানে কি বলবো, মানে এইটাও 2, এইটা আমার 2 হবে, এইটা 4 হইলে মানে এই যে এখান থেকে এটা যদি 4 হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত এটাও 4 হবে। তার মানে বোঝাই যাচ্ছে ভাই এটা একটা আয়তক্ষেত্রের শেপ ধারণ করছে। এটা একটা আয়তক্ষেত্রের শেপ ধারণ করে নাই, আয়তক্ষেত্রের শেপ ধারণ করছে, মানে জাস্ট এতটুকুর কথা বলতেছি। যে এই যে এইটা যদি 2 হয় তাহলে এই যে এই অংশটুকু আমার কত হবে, 2 হবে। তাহলে এই যে নিচের অংশটা বলা আছে 4, তাহলে এই যে যেটা আমি অ্যাড করে দিছি এইটাও আমার কত হবে, 4 হবে। তার মানে এটা একটা আয়তক্ষেত্র। আপনি যদি এইটাকে বাদ দিয়ে জাস্ট এইটা অংশটুকু, এই অংশটুকু চিন্তা করেন, এই অংশটুকু যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে ভাই এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমি যদি বলি যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত, 10, তার ভিতরে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি 2 হয়, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে শুধুমাত্র এতটুকু পথ, এই যে ই থেকে আর এখান থেকে এতটুকু পথ কত, 8 হবে না? 8 হবে। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব 8, আর এই যে ভূমি পুরোটাই, এখানে 4 এখানে 2, এটা 6। আমাকে বের করতে হবে যে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত, সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত। আমরা দেখেন সমকোণী ত্রিভুজের বেশ কিছু ট্রিপলেট আছে, তার ভিতরে একটা হচ্ছে 3 4 5, এইটাকে দ্বিগুণ করলে আমরা পাবো কত, 6 8 10। সো এখানে দেখেন এই যে সমকোণী ত্রিভুজের এই ট্রিপলেটটা কাজে দিবে, যে এই যে সমকোণী ত্রিভুজের যে ভূমিটা এখানে দেখা যাচ্ছে, সমকোণী ত্রিভুজের যে ভূমিটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কত, 4 আর 2 6। সমকোণী ত্রিভুজের যেই লম্বটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা কত দেখতে পাচ্ছি, এই যে 8 দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমার অতিভুজটা, এই যে আমার অতিভুজ অর্থাৎ এস থেকে ইর দূরত্ব, এইটা কত, এটা বের করতে বলছে। তাহলে আমাদের অতিভুজটা কত হবে, অবশ্যই 10 হবে। আপনি তাহলে উত্তর বলে দিবেন যে 10। যাদের, আমি এই জন্য বলি যে ট্রিপলেট মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক অঙ্কে এটা মানে খুবই কাজে দিবে। যেমন এই অঙ্কে দেখা মাত্র আপনি বলে দিতে পারবেন যে ভাই অতিভুজ হচ্ছে 10, কারণ 6 8 দেওয়া আছে, তার মানে এটা 10 হবে। ঠিক আছে? এটা যদি আপনি চান যে পিথাগোরাসের সূত্র দিয়ে করবেন, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে হচ্ছে বেজ স্কোয়ার সমান সমান কি হবে, দেখেন এখানে এইভাবে লিখি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি,
অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তো এখানে আমার লম্বটা আমরা জানি, এই লম্বটা কত 8, তাহলে এই যে 8 স্কোয়ার। ভূমিটা আমরা জানি কত, এই যে 6, তার মানে হচ্ছে 6 স্কোয়ার। আমাদের বের করতে হবে হাইপোটেনিয়াস, অতিভুজ কত। তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত, 8 8 64, 6 6 36, তার মানে কত 100। তাহলে এইচ সমান সমান কত, আপনি বলবেন যে √100, তাহলে √100 মানে কত, এইচ সমান সমান 10 হবে। অর্থাৎ এই যে আমার হাইপোটেনিয়াস বা অতিভুজ, এটার মান কত 10। এই যে দেখেন উত্তর 10। বোঝা গেছে? আপনি চাইলে সূত্র দিয়ে করতে পারেন, আপনি চাইলে পিথাগোরাসের ট্রিপলেট দিয়ে খুব দ্রুত ম্যাথ করতে পারবেন। জন দেখেন, পরেরটাতে চলে যান। 8 নাম্বার দেখেন, এখানে বলা হচ্ছে যে এ বুক সেলস ফর টাকা 65, একটা বই 65 টাকাতে বিক্রি করে দেন। দিস প্রাইস গিভস দ্য সেলার এ প্রফিট অফ 30% অন হিজ কস্ট। এই 65 টাকায় বিক্রি করে দিলে একজন বিক্রেতার 30% মুনাফা হবে। হোয়াট উইল বি দ্য নিউ সেলিং প্রাইস ইফ হি কাটস হিজ প্রফিট টু 10% অফ দ্য কস্ট। যদি সে তার মুনাফাটাকে 30% থেকে 10%-এ নামায় নিয়ে আসে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? খেয়াল করেন, এখানে বলতেছে যে একটা জিনিস 65 টাকায় বিক্রি করলে দোকানদারের 30% লাভ হবে। তো 30% লাভ না করে সে যদি 10% লাভ করে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্যটা কত এটা বের করতে হবে। আমরা সবাই জানি যে ভাই কস্ট প্রাইসের সাথে যদি প্রফিটকে যোগ করে দেই, তাহলে সেলিং প্রাইস পাবো। তো এখানে আমি বারবারই বলতেছি যে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 4টা অধ্যায়ে সব কিছুর শুরুতেই 100 হবে। অর্থাৎ যে কোনো কিছুই 100 দিয়ে শুরু হবে। যখন কোনো কিছু ধরে নেওয়ার দরকার হবে, আমরা সেটাকে 100 হিসেবে ধরে নেব, এক্স না ধরে, তাহলে হিসাব সুবিধা হবে। এখানে আমাকে বলতেছে যে কস্ট প্রাইসের উপরে 30% লাভ করবে, তাহলে কস্ট প্রাইস কত আমি জানি না। আমি যদি ধরি যে কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা, তাহলে প্রফিট কত, 130%, অর্থাৎ 30 টাকা। তাহলে সেল প্রাইস কত হবে, আপনি বলবেন যে 130 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি যে 130 টাকা যখন আমার বিক্রয় মূল্য আমাদের বোর্ডে, তখন প্রশ্নে বলতেছে বিক্রয় মূল্য কত, এই যে 65 টাকা, 65 টাকা। এখন আমাকে বলতেছে যে কস্ট প্রাইস তোমার 100ই থাকবে, লাভ তুমি 30% করবা না, লাভ করবা কত, 10%। অর্থাৎ আমি যদি 100-র উপরে 10 টাকা লাভ করি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, এই যে 110 টাকা হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে তোমার বোর্ডে যেটা 110, প্রশ্ন অনুযায়ী সেটা কত সেটা বের করো। তাহলে 130 যদি 65 হয়, তাহলে এই যে 110, এটা সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 65 গুণন 110 ডিভাইডেড হচ্ছে 130, 65 এটার ভিতরে 2 বার, 2 এটার ভিতরে যাবে 55 বার। তার মানে 10% লাভে বিক্রয় করলে আমার বিক্রয় মূল্য হবে 55 টাকা। পরেরটাতে আসেন, 9 নম্বর দেখেন। 9 কি বলতেছে যে এ মোটর সাইকেল costs টাকা 2500 when it is brand new. At the end of each year, it is worth 4/5 of what it was at the beginning of the year. What is the motorcycle worth when it is 3 years old? দেখেন, এখানে বলা হচ্ছে যে ভাই একটা নতুন মোটরসাইকেল, একদম নতুন, এই মোটরসাইকেলটার দাম হচ্ছে 2500 টাকা। তো প্রতি বছরে, মানে প্রতি বছর শেষে এই মোটরসাইকেলটার দাম 4/5 হয়ে যাবে। ঠিক আছে, পূর্বের দামের মানে আগে যা দাম ছিল
সেই দামের 4/5 হয়ে যাবে প্রতি বছর শেষে। তো 3 বছর শেষে এই মোটর সাইকেলটার দাম কত হবে এটা আমাদের বের করতে হবে। স্বাভাবিক জিনিস ভাই, আপনি একটা জিনিস আজকে যদি 100 টাকা দিয়ে কেনেন, তাহলে 1 বছর পরে কি এই জিনিসটা আপনি 100 টাকা দাম থাকবে? অবশ্যই দাম থাকবে না। এই 100 টাকার জিনিসটা আপনার 20 টাকা দাম কমে যাবে বা 10 টাকা দাম কমে যাবে। এইরকম 3 বছর পরে আপনি আসলে জিনিসটা কত টাকা দিয়ে বিক্রি করতে পারবেন বা জিনিসটার দাম কত হবে, এইটাও এখানে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা বলবো যে ভাই, একদম ব্র্যান্ড নিউ জিনিসটার দাম ছিল 2500 টাকা। প্রতি বছরে এই 2500 টাকার দামটা কি হয়ে যাবে? 5 ভাগের 4 ভাগ কমে যাবে, অর্থাৎ 4/5 হবে। তাহলে প্রথম বছরে এই যে 4/5 কমলো, দ্বিতীয় বছরেও এই যে 4/5 কমে যাবে, তৃতীয় বছরেও এই যে 4/5 কমে যাবে। কারণ প্রশ্নে বলতেছে যে 3 বছর শেষে দাম কত হবে। তাহলে এই যে প্রথমে আমি 2500 টাকাতে কিনছিলাম, প্রথম বছরে 4/5 কমছে, দ্বিতীয় বছরে 4/5 কমছে, তৃতীয় বছরে 4/5 কমছে। কমার পরে আমার দাম কত আসতেছে এখন দেখি। 5 5 25, 5 25 125, 125 এই 250-র ভিতরে যাবে 2 বার, আর এই যে একটা শূন্য, তাহলে এখানে থেকে 20, 4 20 80, 80 চারে কত হয়? 320, 320 আর চারে কত? 4 32 হচ্ছে 128 আর একটা শূন্য, অর্থাৎ 3 বছর পরে 2500 টাকা জিনিসের দাম কত হয়ে যাবে? 1280 টাকা হয়ে যাবে। আসেন পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলতেছে যে ইন স্কোয়ার এ বি সি ডি বিলো, অর্থাৎ এই যে আমরা চিত্রে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি বা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, যেখানে আমাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি ডিভাইডেড কত? এই যে এ বি ইন্টু ডিসি, এ বি ইন্টু ডিসি, এই চিত্রটা থেকে এইটার মান আমাকে বের করতে হবে। দেখেন, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয়, এটা আমরা সবাই জানি। বর্গক্ষেত্রের 4টা বাহু, 4টা বাহুই কি হবে? সমান হবে। তো এখানে শুধু আমাকে বলতেছে যে এটা একটা বর্গক্ষেত্র, তো এই বর্গক্ষেত্র থেকে আমাকে, মানে এই চিত্রটা দেখে আমাকে এইটার মান বের করা লাগবে। তো ভালো কথা, আমরা যেহেতু জানি যে বর্গের প্রতিটা বাহু সমান, সেখানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত এটা দেওয়া নাই। সো আমরা যেহেতু দেওয়া নাই, তো আমরা বলবো যে এই যে এ বি বাহু, এইটাও যদি এ হয়, তাহলে এসি বাহু এইটাও এ হবে, সিডি বাহু এইটাও এ হবে, বিডি বাহু এইটাও এ হবে, কারণ বর্গের প্রতিটা বাহু সমান হয়। তাহলে বর্গের এই যে সাইড বা বাহু, এইটাকে আমরা এ ধরলাম। এখন আসেন, এই যে কর্ণগুলো দেখা যাচ্ছে, এই যে সি বিসি একটা কর্ণ, এডি একটা কর্ণ, বর্গের কর্ণ কিভাবে বের করে বা ডায়াগোনালটা কি? বর্গের ডায়াগোনাল বা কর্ণ কি? আপনি বলবেন যে √2 ইন্টু বর্গের যে কোনো একটা বাহু। বর্গের ডায়াগোনাল বা কর্ণ বের করার সূত্র হচ্ছে √2 ইন্টু বর্গের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য। তো বর্গের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরে নিছি? এ। তার মানে ডায়াগোনালটা কত? √2a। এখন আসেন এই প্রশ্ন সমাধান করি। আমাকে বলছে এসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এসি বাহুর দৈর্ঘ্য কত? এ দেওয়া আছে। তারপরে আমাকে বলতেছে এডি, অর্থাৎ এই যে কর্ণটা এ থেকে ডি, এই কর্ণটার দৈর্ঘ্য কত? এই যে আমরা বের করে রাখছি যে √2a, ঠিক আছে। এরপরে দেখেন আমাদেরকে বলতেছে যে এবি, এবি বাহুর দৈর্ঘ্য কত? এই যে বলা আছে এ, ঠিক আছে। তারপরে বলতেছে যে ডিসি, অর্থাৎ ডি থেকে সি, এই বাহুটার দৈর্ঘ্য কত? বলতেছে যে এ। এখন জাস্ট কাটাকাটি করেন, এই এ আর এই এ কেটে যাবে, তারপরে এই এ আর এই এ কেটে যাবে, তাহলে থাকবে কে? শুধু √2 থাকবে। তার মানে এই যে এসি ইন্টু এডি ডিভাইডেড এ বি ইন্টু ডিসি, এইটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? √2 পাচ্ছি। অপশন সি উত্তর।
পরেরটাতে চলে যাই, 11 নম্বর। দেখেন, প্রশ্নে চিত্র দেওয়া থাকলে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, প্রশ্নে জ্যামিতির চিত্র দেওয়া থাকা মানে বিশাল অ্যাডভান্টেজ। দেখেন 11তে কি বলা হচ্ছে যে ইন দ্য পিকচার, এই যে একটা ছবি দেওয়া আছে, এরিয়া অফ দ্য স্কোয়ার এবিসিডি ইজ 196 স্কোয়ার মাইলস। বলতেছে যে এই যে চিত্রতে আপনারা একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ মাইল। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এই বর্গক্ষেত্রের মধ্যে আপনারা একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইন স্কোয়ার মাইলস, তাহলে এই বৃত্তের মানে ক্ষেত্রফলটা কত এটা বের করা লাগবে। বৃত্তের ক্ষেত্রফল কত এটা বের করা লাগবে। খেয়াল করেন, আমরা এই যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের যে এরিয়া, বর্গক্ষেত্রের এরিয়া মানে কি? বর্গক্ষেত্রের এরিয়া মানে হচ্ছে বর্গের যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এই যে বর্গক্ষেত্রটা, এইটার যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার করলে আমরা এরিয়া পাবো। সো এই এরিয়াটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 196। তাহলে বর্গের এই বাহুটা কত হবে? আপনি বলবেন যে বর্গের একটা বাহু সমান সমান তাহলে হয়ে যাবে √196। তাহলে এই যে বর্গের একটা বাহু কত হয়ে যাবে ভাই? 196 উপরে বর্গমূল করলে আমরা পেয়ে যাব কত? এই যে 14 পেয়ে যাব। তার মানে এই যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছি, যার এই যে এ বি বাহু হচ্ছে 14, এই যে সিডি বাহু হচ্ছে 14, বিসি হচ্ছে 14, আবার এডিও হচ্ছে কত? 14। ঠিক আছে, এখন খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, এই বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় কি? ব্যাসার্ধ বা রেডিয়াস। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ও পর্যন্ত একটা রেখা টানি, আবার ও থেকে এই পি পর্যন্ত যদি একটা রেখা টানি, তাহলে এইটা কি হয়ে গেছে? বৃত্তের ব্যাস হয়েছে না? বৃত্তের ব্যাস হয়ে গেছে। বৃত্তের ব্যাস মানে বৃত্তের এই পাশের পরিধি থেকে একদম এই পাশ পর্যন্ত যদি আমি একটা রেখা টানি, তাহলে সেটা কি হয়ে যাবে? বৃত্তের ব্যাস হয়ে যাবে বা ডায়ামিটার হয়ে যাবে। তার মানে আমাদের এই প্রশ্নে যেটা সাইড অফ দ্য স্কোয়ার, সাইড অফ দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ সার্কেল, ডায়ামিটার অফ সার্কেল। অর্থাৎ এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটা বাহু সমান সমান কি হবে? বৃত্তের ব্যাস হবে। তাহলে আমরা তো জানি যে ভাই এই যে বর্গক্ষেত্র, যেইটার বাহু কত? 14। তার মানে বর্গক্ষেত্রের বাহু যদি 14 হয়, তাহলে বৃত্তের যেই ডায়ামিটারটা আছে, বৃত্তের যে ডায়ামিটার আছে, এইটাও কত হবে? 14 হবে। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু ডায়ামিটার অফ সার্কেল। তার মানে ডায়ামিটার কত? 14। তাহলে রেডিয়াসটা কত হবে ভাইয়া? আপনি তাহলে বলবেন যে ভাই বৃত্তের রেডিয়াসটা কত, ব্যাসার্ধ কত? আমরা জানি যে ডায়ামিটার দেয়া থাকলে সেখান থেকে রেডিয়াস বের করতে গেলে জাস্ট ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 14কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 7 পাবো, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আসেন প্রশ্নের উত্তর বের করি। প্রশ্নের উত্তরে জানতে চাইছে যে এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে বৃত্তের রেডিয়াস। তাহলে এই যে পাই, রেডিয়াস কত বের করলাম? 7 বের করলাম। তাহলে এই যে 7-এর ওপরে স্কোয়ার করে দেন, 7 7 কত? 49। পাই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, 49 পাই হবে এই বৃত্তের ক্ষেত্রফল।
আশা করি বোঝা গেছে। পরেরটাতে চলে যাই, 12 নম্বর। দেখেন 12 নম্বরে বলতেছে যে দেয়ার আর 3 সার্কেলস এ বি অ্যান্ড সি, মানে 3টা বৃত্ত আছে এ বি সি। তো বলে দিচ্ছে যে সি হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত, বি হচ্ছে মাঝারি, আর এ হচ্ছে সবচেয়ে ছোট বৃত্ত। এরিয়া অফ দ্য সার্কেল এ ইজ 100 স্কোয়ার ইঞ্চ। এ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ ইঞ্চ। অ্যান্ড বি ইজ 50% অফ সি। বি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সি বৃত্তের 50%। অ্যান্ড 200% অফ এ। আর বি বৃত্তের ক্ষেত্রফল হবে এ বৃত্তের 200%-এর সমান। হোয়াট ইজ দ্য এরিয়া অফ সি? তাহলে সি বৃত্তের ক্ষেত্রফলটা কত বের করে দেখো। খুব ইজি প্রশ্ন। দেখেন এইটা যদি আমার সি বৃত্ত হয়, এইটার চেয়ে একটু ছোট এটা বি বৃত্ত, আর এইটার চেয়ে আরেকটু ছোট সেটা হচ্ছে এ বৃত্ত। ঠিক আছে? তো এই যে এ বৃত্ত, এইটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 100। এইটার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 100। আমাকে বলতেছে যে এই বি বৃত্তটা হবে এ বৃত্তের 200%। তাহলে বি বৃত্ত, এ বৃত্ত যদি 100 হয়, তাহলে বি বৃত্ত কত হবে? এই যে 100, এই 100-র 200%। 100-র 200% মানে কত? 200। তার মানে বোঝাই যাচ্ছে যে বি বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বি, এই বি বৃত্তের ক্ষেত্রফল কত? 200। আর এটা হইতেছে এ, এ বৃত্তের ক্ষেত্রফল তো দেওয়া আছে 100। এরপর আমাকে বলতেছে এই যে বি বৃত্তের ক্ষেত্রফলটা হবে সি বৃত্তের 50%। বি বৃত্তের ক্ষেত্রফল হবে 50% অফ সি, সি বৃত্তের ক্ষেত্রফলের 50%। তাহলে আমি তো জানি না যে আমার এই সি বৃত্তটা কত স্কোয়ার, মানে কত স্কোয়ার ইঞ্চ। তো আমি যদি ধরে নেই যে সি বৃত্তটা হচ্ছে 100%, সি বৃত্তটা কত? 100%। তাহলে এই 100-এর 50% হচ্ছে বি বৃত্তের সমান। এই সি বৃত্তের অর্ধেক হচ্ছে বি বৃত্তের সমান। তার মানে সি বৃত্ত যদি 100% হয়, তার অর্ধেক কত? 50%। এই 50% সমান সমান কি? বি বৃত্তের ক্ষেত্রফল। তার মানে এই 50%-এর মান যদি 200 হয়, তাহলে এই যে সি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 100%, এই 100%-এর ভ্যালু কত হয়ে যাবে? আপনি বলবেন যে 50% যদি 200 হয়, তাহলে 100% হয়ে যাবে 400। তার মানে এই 100%-এর ভ্যালু কত? 400 স্কোয়ার ইঞ্চ। অর্থাৎ সি বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 400 বর্গ ইঞ্চ। সি বৃত্তের ক্ষেত্রফল কত? 400 বর্গ ইঞ্চ হবে। পরেরটাতে চলে যাই। 13 নম্বরে চলে যান। দেখেন 13-তে কি বলা হচ্ছে? এ বোট গোজ 13 কিলোমিটার আপ স্ট্রিম ইন 39 মিনিটস। অর্থাৎ একটা নৌকা স্রোতের প্রতিকূলে 39 মিনিটে 13 কিলোমিটার পথে যাবে। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, যে প্রশ্নে আপনাকে যত মিনিটের গতিবেগই দেওয়া থাক না কেন, আপনাকে সেটাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে, অর্থাৎ 60 মিনিটে নিয়ে আসতে হবে। 60 মিনিটে একটা নৌকা বলেন, একটা মানুষ বলেন, একটা যানবাহন বলেন, যেটাই বলি না কেন, 60 মিনিটে একজন যত দূরত্ব অতিক্রম করবে সেইটাই হবে তার গতিবেগ। ঠিক আছে? সো এখানে আমাকে প্রশ্ন বলতেছে যে 39 মিনিটে 13 কিলোমিটার যাবে। ও 39 মিনিটে যাবে না 20 মিনিটে যাবে, ডাজেন্ট ম্যাটার। আমাকে এখান থেকে বের করতে হবে 60 মিনিটে ও কতটুকু যায় সেটা, তারপরে আমার অঙ্ক শুরু করতে হবে। তাহলে এখানে বলতেছে যে 39 মিনিট, 39 মিনিটে যাবে হচ্ছে 13 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কতটুকু যাবে? আপনি বলবেন যে ভাইয়া 13 × 60 ডিভাইডেড হচ্ছে 39, এখানে যাবে 3 বার, 3 60-এর ভিতরে যাবে 20 বার, তার মানে হচ্ছে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে আপ স্ট্রিম স্পিড। এটা আপনার কি? আপ স্ট্রিম স্পিড বা স্রোতের প্রতিকূল গতিবেগ। এবং প্রশ্নে আপনাকে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে যে স্রোতের গতি হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আমার কাছ থেকে জানতে চাইছে যে নৌকার গতিবেগটা কত। সবসময় মাথায় রাখবেন
যে এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ, বোটের গতিবেগ, বোটের গতিবেগ বের করতে গেলে আপনাকে এই যে দেখেন এই প্রশ্নে আমার কি কি দেওয়া আছে, আপ স্ট্রিম স্পিড দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। অর্থাৎ আমি যদি স্রোতের গতিবেগের সাথে প্রতিকূল গতিবেগটাকে যোগ করে দিই তাহলে আমি নৌকার গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, স্রোতের গতিবেগ কত, এই যে প্রশ্নে বলতেছে যে 3, প্রতিকূল গতিবেগ কত, এই যে আমরা বের করলাম 20, তাহলে 20-এর সাথে 3 যোগ করলেই স্থির পানিতে নৌকার গতিবেগ কত এটা আপনি বের করতে পারবেন। উত্তর আছে অপশন এতে, যে 23 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে যে মিস্টার তানভীর পারচেজড স্টক ফর টাকা 1500 অ্যান্ড সোল্ড, বোঝেন নাই, দেখেন ইউএস মানে হচ্ছে আপ স্ট্রিম স্পিড, ইউএস মানে হচ্ছে আপ স্ট্রিম স্পিড, এস এস মানে হচ্ছে স্রোতের গতিবেগ স্ট্রিম স্পিড, আর এই বিএস মানে হচ্ছে বোট স্পিড বা নৌকার গতিবেগ। ঠিক আছে, তারপরে এই এস এস মানে হচ্ছে স্রোতের গতিবেগ স্ট্রিম স্পিড, তারপরে এটা হচ্ছে ডিএস, ডিএস মানে হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড বা স্রোতের অনুকূলে গতিবেগ। ঠিক আছে, স্রোতের অনুকূলে গতিবেগ। সো এই প্রশ্নে স্ট্রিম স্পিড অর্থাৎ স্রোতের গতিবেগ কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। আমাকে বের করতে হবে যে এই নৌকার গতিবেগটা কত, নৌকার গতিবেগ কত। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলতেছে যে একটা নৌকা স্রোতের অনুকূলে, সরি স্রোতের প্রতিকূলে, একটা নৌকা স্রোতের প্রতিকূলে 39 মিনিটে, 39 মিনিটে 13 কিলোমিটার পথ পাড়ি দেয়। এখন কথা হচ্ছে এই যে আপ স্ট্রিম স্পিড বা স্রোতের প্রতিকূল গতি, আপ স্ট্রিম স্পিড বা স্রোতের প্রতিকূল গতি, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এই যে স্পিড, এই যে স্পিড, এই যে গতিবেগ, এই কথাটা মানেই হচ্ছে 60 মিনিটে একজন মানুষ বা একটা যানবাহন যত দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা গতিবেগ বলি। 60 মিনিটে একটা যানবাহন যত দূর দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ। তাহলে প্রশ্নে আমাকে দিয়েছে 39 মিনিটে 13 কিলোমিটার যায়, এইটাকে তো আপনি আর প্রতিকূল গতিবেগ বলতে পারেন না, কারণ গতিবেগ বের করার মানে সহজ শর্ত হচ্ছে 60 মিনিটের পথ বের করা। তাহলে এখানে 39 মিনিটে 13 যায়, তাহলে 60 মিনিটের পথ লাগবে না, যে 60 মিনিটে তুমি কত দূর যাও। তাহলে আমরা এখানে ঠিক সেই সেম কাজটাই করছি, যে 60 মিনিটে যাবে কত দূর, এই যে 13 × 7 ডিভাইডেড হচ্ছে 39, 13 এটার ভিতরে 3 বার, 3 এটার ভিতরে যাবে 20 বার। তার মানে এই যে আপ স্ট্রিম স্পিড বা প্রতিকূল গতিবেগ এটা কত, 20। তাহলে এই যে প্রতিকূল গতিবেগ কোথায় আছে, 20 আছে। আপনি এখন খেয়াল করেন তো, আপনি এই জায়গাটাতে আসেন, এই জায়গাটা থেকে আপনি যাইতে চাচ্ছেন কোথায়, এই যে এই জায়গাটাতে আসতে যাচ্ছেন, বোটের স্পিডে আসতে চাচ্ছেন। তাহলে এখানে হচ্ছে আপনি আসেন 20-এ আসেন, তারপরের মান আপনি জানেন 3, তাহলে এখানের মানটা কত হবে, এই বোটের স্পিড বা নৌকার গতিবেগটা কত হবে। আপনি তখন বলবেন যে 20-এ আসি, সামনে আরো 3 পাড়ি দেওয়া লাগবে, তারপরে না নৌকার গতিবেগে যাইতে পারবো। তাহলে 20-এর সাথে 3 যোগ করলে কত হয়ে যাবে, 23 হবে। অর্থাৎ এই যে নৌকার গতিবেগ 23, আপনাকে যদি বলতো যে অনুকূলে গতিবেগ কত, তাহলে 23 থেকে আরো 3 যোগ করে আপনি বলে দিতে পারতেন যে 26 হচ্ছে আপনার অনুকূল গতিবেগ। এই জন্য বলতেছি যে ভাই, যখন আপনাকে বলবে বিএস বের করো বা নৌকার গতিবেগ বের করো, তখন আপ স্ট্রিমের সাথে, আপ স্ট্রিম যদি দেওয়া থাকে বা এরকম যদি বের করতে পারেন, স্রোতের গতিবেগটাকে যোগ করে দিতে হয়। তাহলে এখানে স্রোতের গতিবেগ হচ্ছে 3 আর আপ স্ট্রিম হচ্ছে 20, 20 আর 3 যোগ করলে এই যে নৌকার গতিবেগ পেয়ে যাবো 23। বোঝা গেছে, বুঝতে পারছেন এবার। মানে প্রশ্নে, প্রশ্নে আপনাকে বিভিন্নভাবে ট্র্যাপ দিবে যে 45 মিনিটে এত দূর যাচ্ছে, 120 মিনিটে এত দূর যাচ্ছে। ওরা যত মিনিটের কথাই বলুক, আপনি বিষয়টাকে 60 মিনিটে নিয়ে আসবেন। ওরা যত মিনিটের কথাই বলুক না কেন, আপনি বিষয়টাকে একদম 60 মিনিট বা 1 ঘন্টাতে নিয়ে আসবেন, তাহলে আপনি গতিবেগ পেয়ে যাবেন। ঠিক আছে।
আসেন 14 নম্বরে আসেন। 14তে বলা হচ্ছে যে মিস্টার তানভীর পারচেজড স্টক ফর টাকা 1500 অ্যান্ড সোল্ড 2/3 অফ ইট আফটার ইটস ভ্যালু ডাবলড। হি সোল্ড দ্য রিমেনিং স্টক অ্যাট 5 টাইমস ইটস পারচেস প্রাইস। হোয়াট ওয়াজ হিজ টোটাল প্রফিট অন দ্য স্টক? দেখেন সহজ জিনিস। এখানে বলা হচ্ছে যে জনাব তানভীর 1500 টাকা দিয়ে কিছু জিনিসপত্র কিনছে, কিছু মালামাল কিনছে, যার 2/3 সে দ্বিগুণ দামে বিক্রি করছে, সে দ্বিগুণ দামে বিক্রি করছে, আর অবশিষ্ট 5 গুণ দামে বিক্রি করছে। যে দামে কিনছে তার 5 গুণ বেশি দামে বিক্রি করে দিছে। তো জিজ্ঞাসা করছে যে এই স্টক থেকে সে কত টাকা মুনাফা পাইছে, একটু আমাকে বের করে দেখান। দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি যে ফ্র্যাকশনটা আপনাকে বুঝতে হবে। অ্যারিথমেটিকে আপনি ভালো করতে হলে আপনাকে ফ্র্যাকশন বুঝতে হবে। এখানে ম্যাক্সিমাম ছেলেপেলে যে কাজটা করবে যে কতগুলা স্টক এক্স ধরবে, হ্যান ধরবে, ত্যান ধরবে, এগুলা ভাই মানে জাস্ট টাইম নষ্ট, কিছুই না। এখানে আপনাকে বলেই দিছে যে আপনার কাছে যা স্টক আছে তার 2/3 আপনি দ্বিগুণ দামে বিক্রি করছেন। এই যে 2/3, 2/3 মানে হচ্ছে তিনটার মধ্যে দুইটা জিনিস বিক্রি করছেন। 2/3 মানে কি? 3/2 তার মানে আপনার কাছে টোটাল স্টক আছে কয়টা? 3টা। তার ভিতরে আপনি 2টা বিক্রি করছেন। তাহলে আমাকে বলে দিচ্ছে যে 3টা স্টক আমি কিনছি কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে কিনছি। তাহলে 3টা যদি 1500 টাকা দিয়ে কিনি, তাহলে প্রত্যেকটার দাম কত পড়ছে? আমার 500 টাকা করে পড়ছে, তাই না? গড় দাম 500। যে 3টা স্টক কিনছি বা 3টা জিনিস কিনছি, প্রতিটা 500 করে কিনছি, তাতে করে আমার টোটাল কস্ট প্রাইস কত লাগছে? 1500। এখন বলতেছে যে এই 3টার ভিতরে দুইটা জিনিস আপনি বিক্রি করবেন দ্বিগুণ দামে, অর্থাৎ 500 টাকা দিয়ে কিনছি, আমি 1000 টাকা দিয়ে বিক্রি করবো। 500-র দ্বিগুণ হচ্ছে 1000, 1000 টাকা দিয়ে বিক্রি করবো। তাহলে দুইটা বিক্রি করবো কত? এই যে 2000 টাকা। বাকি থাকে কয়টা? একটা। এই একটা জিনিস আমি কত টাকায় বিক্রি করব? যা দিয়ে কিনছি তার 5 গুণ দামে। কিনছি আমি 500 টাকা করে, 500 5 গুণ কত? এই যে 2500। অর্থাৎ একটা জিনিস আমি বিক্রি করব 2500 টাকা দিয়ে। তাহলে খেয়াল করেন তো এখান থেকে আপনার টোটাল সেলিং প্রাইস কত আসতেছে? 3টা স্টক বিক্রি করে আপনার সেলিং প্রাইস আসবে 2000 আর 2500, অর্থাৎ 4500 টাকা আসবে। আর এই যে 1500, এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে আপনার প্রফিট কত বের করেন। তাহলে আপনার বিক্রয় মূল্য হচ্ছে এই যে 4500 টাকা, আপনার কস্ট প্রাইস হচ্ছে এই যে 1500 টাকা। তাহলে আপনি প্রফিট করলেন কত? 3000 টাকা প্রফিট করলেন না? 3000 টাকা প্রফিট করলেন, এই যে অপশন সি। 3000 টাকা প্রফিট করছেন এখান থেকে। পরেরটাতে চলে যাই, 15। দেখেন মনোযোগ দিবেন ক্লাসে। এখানে বলা হচ্ছে যে আপনার কাছে মানে এই যে তানভীর সাহেব বেশ কিছু স্টক ক্রয় করছে 1500 টাকা দিয়ে। তানভীর সাহেব কিছু স্টক ক্রয় করছে 1500 টাকা দিয়ে, অ্যান্ড সোল্ড এবং বিক্রি করে দিছে 2/3 অফ ইট, যা কিনছে তার 2/3, ইটস ভ্যালু ডাবল, যখন এটার দাম দ্বিগুণ হয়ে গেছে। এই যে 2/3 জিনিস বিক্রি করে দিছে, তার মানে কি? সে জিনিস কিনছেই 3টা। এই যে ফ্র্যাকশনটা বুঝতে হবে, 2/3, এটাকে আমরা বলি যে 2/3 বা 3/2, তাই না? এইভাবেই তো বলি 3/2 মানে কি? মানে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা ধরে নেন এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই পুরো জিনিসটা হচ্ছে 3 ভাগ। তার ভিতরে এই অংশটা বিক্রি করে দিছে, এই অংশটা বিক্রি করে দিছে। তাহলে 3/2 বিক্রি করে দিল না? 2 ভাগ বিক্রি করে দিল। এখন কথা হচ্ছে যে এই যে পুরো অংশটা সে কিনছে কয় টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে কিনছে। 1500 টাকা দিয়ে কিনছে। তাহলে এই যে একটা জিনিস হচ্ছে 3টা পার্ট, এই 3টা পার্ট যদি সে 1500 টাকা দিয়ে ক্রয় করে, তাহলে একটা পার্ট সে কত টাকা দিয়ে ক্রয় করছে? আপনি বলবেন যে ভাইয়া 1500/3 ইজ ইকুয়াল টু 500 টাকা দিয়ে ক্রয় করছে। তাহলে আমি বুঝতেই পাচ্ছি যে এই 3টা জিনিসের প্রত্যেকটার দাম কত? 500 টাকা করে। এরপর আমাকে বলতেছে যে এই 3টা জিনিসের ভিতরে 2টা জিনিস সে বিক্রি করে দিছে কত টাকা দিয়ে? বলতেছে যে যেই টাকা দিয়ে কিনছে তার দ্বিগুণ দামে। তো কিনছে তো 500 টাকা করে, প্রত্যেকটা কিনছে 500 টাকা করে, তো দ্বিগুণ দামে বিক্রি করছে। তার 500-র দ্বিগুণ কত? 500 তো কোনো 1000। তার মানে এই যে 2টা জিনিস বিক্রি করছে 1000 টাকা করে,
এই যে 2000 টাকা। তারপর বলতেছে অ্যান্ড দ্য রিমেইনিং স্টক, রিমেইনিং 3টা থেকে 2টা বিক্রি করে দিলাম, রিমেইনিং মানে হচ্ছে অবশিষ্ট বাকি, তাহলে অবশিষ্ট থাকে কয়টা? একটা। এই একটা বিক্রি করব কত? 5 টাইমস ইটস পারচেস প্রাইস, যা দিয়ে কিনছি তার 5 গুণ দামে। তো কিনছি আমি 500 টাকা করে, 500 5 গুণ কত? 5 হচ্ছে 2500, তার মানে 2500 টাকা দিয়ে বিক্রি করে দিছি, 2500 টাকা। তাহলে একটা জিনিস যদি 2500 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমার সেলিং প্রাইস কত? 2500 টাকা। এখন খেয়াল করেন এখানে আপনি কয়টা জিনিস বিক্রি করলেন? এই যে 2টা, এই যে একটা, 3টা। এই 3টা জিনিসের সেলিং প্রাইস কত? আপনি বলবেন যে 2টা বেচছি 2000 টাকা, একটা বিক্রি করছি 2500 টাকা, তার মানে 3টা বিক্রি করছি 2000 আর 2500 কত? এই যে 4500 টাকা, 4500 টাকা। এবং এই 3টা জিনিস আমি কিনছি কত টাকা দিয়ে? আপনি বলবেন যে 3টা জিনিস আমি কিনছি 1500 টাকা দিয়ে, তাহলে 3টা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 1500 টাকা। আমাকে বলছে যে প্রফিট কত? প্রফিট কিভাবে বের করা লাগে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে প্রফিট বের হবে। তাহলে এখানে সেলিং প্রাইস কত? এই যে 4500 হচ্ছে সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত? এই যে 1500, 4500 থেকে 1500 বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 3000। তার মানে প্রফিট কত? 3000। সিম্পল জিনিস, উইদাউট পেন অ্যান্ড পেপার করতে হবে এগুলা। এই ধরনের প্রশ্ন আসলে কলমের দরকার নাই। পরেরটাতে চলে যান। দেখেন 15তে কি বলতেছে যে দ্য ডেইলি রেট ফর এ হোটেল রুম দ্যাট স্লিপস 4 পিপল ইজ টাকা 390 ফর 1 পার্সন অ্যান্ড এক্স টাকা ফর ইচ অ্যাডিশনাল পার্সন। ইফ 3 পিপল টেক দ্য রুম ফর 1 ডে অ্যান্ড ইচ পেস টাকা 210 ফর দ্য রুম, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? দেখেন এখানে 4 পিপল হবে না, এখানে 4 বেডস হবে। এখানে এই পিপল শব্দটা কেটে দেন, মানে প্রশ্নটাতে একটু ভুল আছে, একটু কারেকশন করে নেন। ওয়েট, আমি কারেকশন করে দিচ্ছি। এখানে হবে বেডস, ঠিক আছে, 4 বেডস হবে। আসেন, এখানে বলা হচ্ছে যে দ্য ডেইলি রেট ফর এ হোটেল রুম দ্যাট স্লিপস 4 বেডস ইজ টাকা 390 ফর 1 পার্সন অ্যান্ড এক্স টাকা ফর ইচ অ্যাডিশনাল পার্সন। ইফ 3 পিপল টেক দ্য রুম ফর 1 ডে অ্যান্ড ইচ পেস টাকা 210 ফর দ্য রুম, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? দেখেন বলা হচ্ছে যে একটা হোটেলের 4টা বেড সহ, মানে একটা হোটেলের রুমে 4টা বেড আছে, তো সেই 4 বেড সহ একজন মানুষের জন্য এক রুমের ভাড়া হচ্ছে 390 টাকা, এবং ওই মানুষের সাথে অতিরিক্ত যারা থাকবে তাদের জন্য এক্স টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া লাগবে। তো বলতেছে যে যদি রুমটা 3জন মানুষ একদিনের জন্য রেন্ট করে বা ভাড়া নেয়, তাহলে 3জনের একদিনের জন্য 3জন মানুষ ওই রুমটা ভাড়া নেবে এবং প্রত্যেকে 210 টাকা করে দিবে। তো জিজ্ঞাসা করছে যে এক্স এর মানটা কত? কথা বুঝছেন? আপনারা 3জন ফ্রেন্ড মিলে কক্সবাজার ঘুরতে গেছেন, সেখানে এক রুমেই 4টা বেড, এক রুমেই 4টা বেড। তো বলতেছে যে ভাই একজন মানুষের জন্য আমরা 390 টাকা রাখবো। আপনারা তো 3জন গেছেন, ওরা মানে হোটেল মালিক বলতেছে যে একজনের জন্য 390 টাকা, আর একজনের সাথে যে আরো 2জন আছেন তাদের জন্য এই যে এক্স টাকা করে দিতে হবে, তাদের জন্য কত করে দিতে হবে? এক্স টাকা করে দিতে হবে। তো আপনারা 3জন বন্ধু মিলে ওই হোটেল মালিককে কত টাকা দিলেন? 210 টাকা করে দিলেন। অর্থাৎ 3জন মানুষের প্রত্যেকে 210 টাকা করে আপনি হোটেল মালিককে দিলেন। তাহলে হোটেল মালিককে আপনি টোটাল কত টাকা দিয়েছেন? আপনি বলবেন যে 630 টাকা দিয়েছি। হোটেল মালিককে 630 টাকা দিছি। এখন এই 3জনের মধ্যে একজন বন্ধু দিছে এক্স টাকা, ঠিক আছে, আরেকজন বন্ধু দিছে এক্স টাকা, আর আরেকজন বন্ধু দিছে কত টাকা? এই যে বলেই দিচ্ছে যে 390 টাকা।
আরেকজন বন্ধু দিছে কত 390। তাহলে দেখেন তো তিনজনের মধ্যে একজন এক্স, আলহামদুলিল্লাহ, আরেকজন এক্স এবং আরেকজন কত 390, এই মিলে টোটাল কত দিছেন আপনারা? এই যে 630 টাকা দিছেন, 630। তাহলে এটা ক্যালকুলেশন করেন, 2x ইজ ইকুয়াল টু 630 মাইনাস হচ্ছে 390, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হবে? 0, 9 আছে কত হলে তার হবে 4 হলে 4 240, তার মানে x এর ভ্যালু কত? 120 হয়ে যাবে। তো প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে x এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু হচ্ছে 120, তার মানে এই যে অপশন ডি উত্তর। বোঝা গেছে ভাই? পরেরটাতে চলে যান, 16 নাম্বার। এই যে এই প্রশ্নটা, এই 16 নাম্বার আমরা সামনে দেখব যে আসলে প্রশ্ন রিপিট হয়। এই প্রশ্নটা, এই 16 নম্বর প্রশ্নটাই শুধুমাত্র, এটা বোঝেননি? দেখেন প্রশ্নটা একটু দেখতে হবে, ঠিক আছে? প্রশ্নটা একটু দেখতে হবে। বলতেছে যে একজন দিবে 390 টাকা, ওয়ান পার্সন ফর 390, অ্যান্ড এক্স টাকা ফর ইচ অ্যাডিশনাল পার্সন। তাহলে একজন মানুষ আপনি গেছেন, আপনার সাথে আরো দুইজন গেছে, তাহলে এই 1 নম্বর মানুষ দিবে 390 টাকা। আর এই যে একজনের সাথে এই যে দ্বিতীয় জন গেছে এবং তৃতীয় জন গেছে, এরা কত করে দিবে? এটা তো প্রশ্নেই বলে দিছে যে দ্বিতীয় জন এক্স টাকা দিবে, তৃতীয় জনও এক্স টাকা দিবে। তাহলে প্রথম জন দিল 390 টাকা, প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় জন এক্স টাকা দিবে, তৃতীয় জন এক্স টাকা দিবে, দিলে টোটাল কত টাকা দেওয়া হইলো? আবার পরে বলতেছে যে এই যে আপনারা তিনজন গেছেন, 3 ব্যক্তি গেছেন, প্রত্যেকে কত করে দিছেন? এই যে 210 টাকা দিছেন। তাহলে এই যে 390 প্লাস এক্স আর এক্স মিলে কত হয়ে যাবে? 2x, 3 আর 21 কত? 630 হয়ে যাবে না? তাহলে এখানে 2x সমান সমান কত? 630 থেকে 390 বাদ দিলে 240, তাহলে x সমান সমান কত? এই যে 120। বুঝতে পারছেন? প্রশ্নেই বলে দিছে যে একজনের সাথে যারা যারা যাবে অতিরিক্ত, তাদের সবার জন্য x টাকা। আসেন 16 নম্বর, আসেন 16 নম্বরে বলা হচ্ছে যে an employer pays 3 workers x y and z a total of টাকা 610 a week. X is paid 125% of the amount y is paid and 80% of the amount z is paid. How much does x makes a week? দেখেন বলতেছে যে একজন মানুষ 3জন শ্রমিক নিয়োগ করছে, তাদের নাম হচ্ছে এক্স ওয়াই আর জেড। এক সপ্তাহে এই এক্স ওয়াই এবং জেড কে 610 টাকা দেওয়া হবে পারিশ্রমিক হিসেবে। তারপরে বলতেছে যে এক্স ইজ পেইড 125% অফ দ্য অ্যামাউন্ট ওয়াই ইজ পেইড। বলতেছে যে ওয়াই কে যত টাকা দেওয়া হবে, ধরে নিলাম যে ওয়াই কে যদি 100 টাকা দেয়, তাহলে এক্স কে কত দেওয়া লাগবে? ওয়াই কে যা দিছে তার 125%, তার মানে ওয়াই কে যদি 100 টাকা দেয়, এক্স কে কত দিবে? 100-125%, অর্থাৎ 125 টাকা দিবে। and 80% of the amount jet is paid, and 80% of the amount jet is paid। তারপরে আরেকটা শর্ত দিচ্ছে যে ভাই জেড কে যত টাকা দেওয়া হবে, তার 80% টাকা দেওয়া হবে এক্স কে। তাহলে জেড কে কত টাকা দেয় আমি জানি না, সো আমি যদি ধরে নেই যে জেড কে 100 টাকা দেয়, তাহলে এক্স কে কত দিবে? 100-80%, অর্থাৎ 80 টাকা দিবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভাই আমরা এই যে ওয়াই অনুপাত এক্স, 100কে ছোট করে 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাওয়া যাবে, 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 পাওয়া যাবে। অর্থাৎ ওয়াই কে যদি 4 টাকা দেন, এক্স কে দিতে হবে কত? 5 টাকা। তারপরে এক্স আর জেড এর কথা বলতেছে, এটাকেও যদি 20 দিয়ে ভাগ করে দেন, এগুলো হচ্ছে ভাগ করে দিছি, ঠিক আছে? 20 দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে এখানে 4 পাবেন, 20 দিয়ে ভাগ করে দিলে সরি এখানে 5 পাবেন, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাবেন।
তাহলে এক্স কে যদি 4 টাকা দেন, জেড কে কত দেওয়া লাগবে? এই যে 5 দেওয়া লাগবে। ঠিক আছে, জাস্ট 20 দিয়ে ভাগ করে দিছি। এখন আমরা খেয়াল করেন ওয়াই, এক্স এবং জেড কাকে কত টাকা দেন তার রেশিও আপনি এখান থেকে বের করতে পারবেন। প্রথমে কে আছে? ওয়াই আছে। ওয়াই এরটা বের করার জন্য আপনারা কি করবেন জানেন? এই যে প্রথম সারির যে দুইটা আছে 4 আর 4, এই দুইটাকে গুণ করে দিবেন। 4 4 কত? 16। শেষে কে আছে? জেড। এই জেডেরটা বের করার জন্য এই শেষ সারির এই দুইটাকে গুণ করে দিবেন। 5 আর 5 গুণ করলে কত পাওয়া যাবে? 25 পাওয়া যাবে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে, অনুপাতের এই পূর্ব রাশিটাও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। অনুপাতের উত্তর রাশি 5, এটা 5 গুণ বৃদ্ধি পেয়েছে, দেখেন জেড 25 হয়ে গেছে। তাহলে এক্স এই 4, এটাও 5 গুণ বৃদ্ধি পেয়ে কত হবে? এই যে 20 হবে। তো এটাকে যদি আমরা আর ভাগ করতে পারবো না, আর ভাগ করতে পারবো না। আমাকে বলতেছে যে ভাই এক্স, ওয়াই এবং জেড এই তিনজনকে টোটাল কত টাকা দিবেন? 610 টাকা দিবেন। এই যে 610 টাকা। এখানে এক্স ওয়াই জেড তিনজনকে কত টাকা দিচ্ছেন আপনি? আপনি বলবেন যে 16 20 36, 36 5 41 20 61 টাকা দিচ্ছি। আমাদের বোর্ডের টোটাল হচ্ছে যেটা 61, প্রশ্নে টোটাল কত? 610। তাহলে এক পার্ট কত হবে? আপনি বলবেন যে 10 হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স কত টাকা পাবে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স পায় 20 টাকা। তাহলে এক পার্ট 10 হলে এই 20 সমান সমান কত হবে? 20 10 200 টাকা হবে। 200 কোথায় আছে? অপশন ডিতে। যে এক্স প্রতি সপ্তাহে 200 টাকা ইনকাম করতে পারবে। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে বলতেছে যে এ ট্রেডার ডিলিং ইন প্রেসার কুকার্স রিডিউসড বাই দ্য প্রাইস বাই 20% অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ হিজ সেল ওয়েন্ট আপ বাই 80%। হোয়াট ইজ দ্য নেট ইফেক্ট অফ হিজ সেলস ইনকাম? বলতেছে যে একজন ব্যবসায়ী তার প্রেসার কুকারের দাম যদি 20% কমায় দেয়, তাহলে তার প্রেসার কুকার বিক্রির পরিমাণ 80% বেড়ে যায়। তাহলে তার মানে বিক্রিতে কি ধরনের ইফেক্ট পড়বে? মূল কথা, তার মানে সে বিক্রি করে, প্রেসার কুকার বিক্রি করে যত টাকা ইনকাম করে, সেই ইনকাম করে মানে সেই ইনকামের উপর কি ইফেক্ট পড়বে? সেই ইনকামটা বেশি হবে নাকি সেই ইনকামটা কম হবে, কি হবে না হবে, এটা জিজ্ঞাসা করছে। ভাই সহজ জিনিস ভাই, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা এই জিনিসটা খুব ভালো বুঝবো যে আমাদের এখানে জিনিসের দাম কমলে, ধরেন যে কালকেই যদি আপনাকে বলে যে স্বপ্নতে ধরেন যে আহ, মানে যেই গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধের 1 কেজির যেই প্যাকেটগুলো আছে, ফ্রেশের বলেন বা অন্য কোম্পানির যেগুলো আছে, ধরেন যে 1 কেজি গুঁড়া দুধের দাম 900 টাকা, কথার কথা, রেগুলার প্রাইস 900 টাকা। আজকে যদি স্বপ্ন তাদের ফেসবুক পেজে ঘোষণা করে যে আগামীকালকে সারাদিন স্বপ্নের যে কোনো আউটলেটে এই ফ্রেশ কোম্পানির 1 কেজির গুঁড়া দুধ আপনি 500 টাকায় কিনতে পারবেন, 500 টাকায়, ঠিক আছে? রীতিমতো স্বপ্নের আউটলেটগুলোতে মারামারি শুরু হয়ে যাবে, মানুষের ভিড় অন্যরকম হয়ে যাবে। কারণ দাম যখন কমে গেছে, মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ছে, ওর গুঁড়া দুধের দরকার থাক বা না থাক ও কিনবে যে, ঠিক আছে? 900 টাকার জিনিস বাঙালি 500 টাকায় যখন পাবে, তখন সেখানে যে অবশ্যই অবশ্যই হানা দিবে, হানা দিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে, করে নানা রকম ঝামেলা পাকায় ফেলবে, তাই না? এখানেও বলতেছে যে ভাই যদি প্রেসার কুকারের দাম 20% আপনি কমায় দেন, আপনার বিক্রি 80% বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে প্রাইস, এইটা হচ্ছে কোয়ান্টিটি, এইটা হচ্ছে আগের অবস্থা, এইটা হচ্ছে পরের অবস্থা। ধরে দেন, ধরে নেন যে আগে আপনার প্রেসার কুকারের দাম এখানে বলতেছে যে 20% কমে গেছে। এই 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু বুঝতে হবে। 20% মানে হচ্ছে 1/5। 20% কমে যাওয়া মানে হচ্ছে 5 টাকার উপরে 1 টাকা কমে যাওয়া। অর্থাৎ আগে যে প্রেসার কুকারের দাম ছিল 5 টাকা,
সেই প্রেসার কুকারের দাম এখন কি হয়ে যাবে? সেই প্রেসার কুকারের দাম এখন কি হয়ে যাবে? 5-এর উপর 1 টাকা কমে যাবে, অর্থাৎ 4 টাকা হয়ে যাবে। 4 টাকা হয়ে যাবে। এখন বলতেছে যে এই যে দাম আগে 5 টাকা ছিল, এখন 4 টাকা হয়ে গেছে, দাম কমে গেছে। এখন আপনার বেচা বিক্রি কি হবে? 80% বৃদ্ধি পাবে। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু বুঝতে হবে। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/5। অর্থাৎ আগে আপনি 5টা প্রেসার কুকার বিক্রি করতেছেন, এখন 80% বেশি করেন, অর্থাৎ 5-এর উপর 4 বেশি করেন, অর্থাৎ এখন 9টা প্রেসার কুকার আপনি বিক্রি করেন। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, আগে আপনি 5টা প্রেসার কুকার বিক্রি করতেন, দাম ছিল 5 টাকা করে, তাহলে টোটাল বিক্রি করতেন কত? আপনি বলবেন যে 5 × 5 = 25 টাকা। এখন আপনার প্রতিটা প্রেসার কুকারের দাম হচ্ছে 4 টাকা করে, আপনি এখন বিক্রি করেন কয়টা? 9টা। তাহলে 4 নং কত টাকা বিক্রি করেন? 36 টাকা বিক্রি করেন। এখানে দেখেন তো আপনার বিক্রয় মূল্য কত বেড়ে গেছে, মানে বিক্রির পরিমাণ, বিক্রি করে যে ইনকাম করেন সেটা কত বেড়ে গেছে। আপনি বলবেন যে ভাই আগে 25 টাকা ইনকাম করতাম, এখন 36 টাকা ইনকাম করি। এখন কত টাকা বেশি করতেছেন? আপনি বলবেন যে ভাইয়া এখন 11 টাকা বেশি ইনকাম করতে পারতেছি। এই যে 11 টাকা বেশি ইনকাম করতে পারতেছেন, এটা কার উপরে করতে পারতেছেন? কার সাপেক্ষে করতে পারতেছেন? আগেরটার সাপেক্ষে না। তাহলে আগে আপনি 25 টাকা বিক্রি করতেন, এখন আপনি 11 টাকা বেশি করেন। তো এই 25-এর সাপেক্ষে 11, এটা কত পার্সেন্ট ইনক্রিজ হলো এটা বের করতে বলছে, যে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। 25-এর উপরে 11 টাকা বৃদ্ধি হয়েছে, ভালো, সেটা পার্সেন্টেজে কত সেটা দেখেন। 25 এই 100-র ভিতরে 4 বার, 4 আর 11 গুণ করে দিলে এই যে 44% ইনক্রিজ হয়ে যাবে। কোথায় আছে উত্তর? বিতে, যে আপনার ইনকাম 44% ইনক্রিজ হবে। পরেরটাতে আসেন 18। দেখেন 18তে কি বলতেছে, যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ফাদার্স এজ ইজ 4 টাইমস মোর দেন দ্যাট অফ হিজ সান, পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। 6 ইয়ার্স এগো, 6 বছর আগে, ফাদার্স এজ ওয়াজ 10 টাইমস মোর দেন অফ হিজ সান, 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 10 গুণ। হোয়াট ইজ দেয়ার প্রেজেন্ট এজ? তাহলে তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত, এটা জিজ্ঞাসা করছে। খেয়াল করে দেখেন, আমরা যদি বর্তমানের হিসাবটা একটু দেখার চেষ্টা করি, যে বর্তমানে পুত্রের বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স কত হবে? 4 গুণ, অর্থাৎ 4x হবে। এরপর আসেন অতীতে যদি যাই, অতীত 6 বছর আগে, 6 বছর আগে কি বলতেছে, যে পিতার বয়স হবে পুত্রের বয়সের 10 গুণ। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর, তো আমি যদি এটা 6 বছর আগে নিয়ে যাই, তাহলে পুত্রের বয়স কত হবে? x - 6 হবে। বর্তমানে পিতার বয়স হচ্ছে 4x, এটাকে যদি আমি অতীতে নিয়ে যাই, অর্থাৎ 6 বছর পিছনে নিয়ে যাই, তাহলে পিতার বয়স কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 4x - 6 হবে, 4x - 6 হবে। তো বলতেছে যে এই যে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তো ভাই, পিতা এমনি পুত্রের চেয়ে বড়, আমরা যদি এখানে ইকুয়েট করতে চাই, তাহলে পিতা যেহেতু পুত্রের চেয়ে 10 গুণ বড়, ওই 10 গুণটাকে আমরা পুত্রের বয়সের সাথে গুণ করে দিব, তাহলে বিষয়টা ইকুয়েট হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন আমরা এখানে এটা সলভ করতে পারবো। তাহলে খেয়াল করেন, 10x - 60 ইজ ইকুয়াল টু 4x - 6। 10x থেকে 4x বাদ দিলে 6x, 60 থেকে 6 বাদ দিলে কত পাওয়া যাবে? 54 পাওয়া যাবে। তাহলে x এর ভ্যালু কত? এই যে 9। তার মানে এই যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 9 বছর, আর এই যে পিতার বয়স কত? 4 নং 36 বছর। কোথায় আছে উত্তর? অপশন এতে, যে পিতার 36, পুত্রের 9। ওকে,
আসেন পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন 19-এ কি বলতেছে যে দ্য ভ্যালু অফ এ ফ্র্যাকশন ইজ 2/5 if the numerator is decreased by 2 and the denominator increased by 1. The resulting fraction is equivalent to 1/4. Find the numerator of the original fraction. বলতেছে যে একটা ভগ্নাংশের মান হচ্ছে 2/5, ঠিক আছে? যদি লবের মানে যদি লব 2 হ্রাস পায়, ডিনোমিনেটর বা লব যদি 2 হ্রাস পায়, আর নিউমিনেটর বা হর যদি 1 বৃদ্ধি পায়, তাহলে ভগ্নাংশের মানটা কত হয়ে যাবে? 1/4 হবে। জিজ্ঞাসা করছে যে ভগ্নাংশটির লব অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের লব কত। ভাই সহজ জিনিস, আমি যদি আপনাকে বলি যে ভাই এখানে ভগ্নাংশটা দেয়া আছে কত, 2/5, আমি যদি বলি যে ভগ্নাংশের নিউমিনেটর 2x আর ডিনোমিনেটর কত, 5x, তাই না? সো আমাকে এখানে বলতেছে যে দ্য নিউমিনেটর ইজ ইনক্রিজড বাই 2, নিউমিনেটর 2 ডিক্রিজ পাবে, অর্থাৎ 2x - 2 হয়ে যাবে, আর ডিনোমিনেটর ইনক্রিজড বাই 1, আর ডিনোমিনেটর কি হবে, 1 ইনক্রিজ হবে। হওয়ার পরে বলতেছে যে ভগ্নাংশটার রেজাল্ট কত হবে, এই যে 1/4 হবে। আর গুণ করে ক্যালকুলেশন করলে উত্তর বেড়ে আসবে। দেখেন 4 দুগুণ 8x মাইনাস 4 দুগুণ 8, আর এখানে কত, 5x + 1, 8x থেকে 5x বাদ দিলে 3x, 8 এর সাথে 1 যোগ করলে 9, তাহলে x এর মান কত, এই যে 3। আমাকে বলতেছে যে ভাই এই ফ্র্যাকশনটার অর্থাৎ অরিজিনাল ফ্র্যাকশন অর্থাৎ এই যে 2x/5x, এটা হচ্ছে আমার অরিজিনাল ফ্র্যাকশন, এইটার নিউমিরেটরটা কত এটা বের করেন। নিউমিরেটর মান হচ্ছে এই যে 2x এর মান কত এটা বের করতে বলতেছে। তাহলে খেয়াল করেন এটা 3, হ্যাঁ, তাহলে 2x = কত হবে, x এর মান হচ্ছে 3, তাহলে 2 3 is 6, অপশন সি উত্তর। বিশ নম্বরে চলে যান, লাস্ট ম্যাথ আজকে আমাদের এটা। দেখেন 20-এ কি বলতেছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ম্যাঙ্গোস নট এক্সিডিং 440 দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যামং 3 persons ইন দ্য প্রপোর্শন 5:6:7। বলতেছে যে সর্বোচ্চ কতগুলো আম, সর্বোচ্চ কতগুলো আম, এবং সেটা 440-এর বেশি হবে না, অর্থাৎ আমের সংখ্যাটা এমন হবে যে 440-এর কম হবে, 440-এর কম হবে। বলতেছে যে 440-এর কম সর্বোচ্চ কতটি আম আপনি 3 জন মানুষের মধ্যে 5:6:7 বন্টন করতে পারবেন। মূল কথা হচ্ছে ভাই এখানে অনেকভাবে চিন্তা করা যায়। আমি নিচের যেই সংখ্যাটাকে, এই যে অপশনে প্রদত্ত যেই সংখ্যাটাকে আমি 5 দ্বারা, 6 দ্বারা এবং 7 দ্বারা ভাগ করতে পারবো, সেটা আমার উত্তর হবে, সহজ হিসাব। এই কথাগুলো অনেকভাবে বলা যায়। কি বলতেছে যে 440-এর নিচে সর্বোচ্চ কতগুলো আম 3 জন মানুষের মধ্যে 5:6:7 বন্টন করা যাবে। মূল কথা আমাকে বের করতে হবে এই অপশনে প্রদত্ত কোন সংখ্যাটাকে 5 দিয়ে, 6 দিয়ে এবং 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। ঠিক আছে, 7 দিয়ে সারা জীবন চেষ্টা করলে 440-কে ভাগ করা যাবে না, এটা উত্তর হবে না। 5 দিয়ে সারা জীবন চেষ্টা করলে 436-কে ভাগ করা যাবে না, কারণ 5-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলেই তাকে 5 দিয়ে ভাগ করা যায়, আদারওয়াইজ ভাগ করা যাবে না। ঠিক আছে, তার মানে 436 হবে না, 436 না হলে 432 হবে না, কারণ 432-কে আপনি কখনোই 5 দিয়ে ভাগ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে বাকি থাকে অপশন একটা এ, তার মানে 420 উত্তর হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের ম্যাথ বলা চলে, ডিভিজিবিলিটির মতো, যে 440-এর নিচে সর্বোচ্চ কোন সংখ্যা আছে যাকে আমি 5 দিয়ে, 6 দিয়ে এবং 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো।
440কে 7 দিয়ে জীবনেও ভাগ করতে পারবেন না, 6 7 42, হাতে থাকে 2 আর একটা 0 20, 7 দিয়ে 20কে ভাগ করা যায় না, তার মানে 440কেও যাবে না। 436কে আপনি আবার 5 দিয়ে পারবেন না, 432কে 5 দিয়ে পারবেন না, তার মানে বাকি থাকে একটা অপশন, তার মানে অপশনে এই উত্তর হবে, কোনো হিসাবের দরকার নাই। আবার অনেকেই বলবে যে ভাই এইটার লসাগু করেন, তো 5 6 7-এর লসাগু করলে কত বাড়াবে? 5 6 30, 30 সাথে কত? 210, 210 দিয়ে আপনি যেই সংখ্যাকে ভাগ করতে পারবেন সেটাই উত্তর। সো 210 দিয়ে এখানে একমাত্র 420কে ভাগ করা যাবে, তার মানে 420 উত্তর হবে। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? এখানে আমাদের পুরান স্টুডেন্টদেরকে বেশি দেখতে পাচ্ছি আমি, নতুন স্টুডেন্ট তো খুব একটা দেখতেই পাচ্ছি না। ওই যে অন্য নিয়ম মানে একটাই, যে আপনি লসাগু করবেন, অন্য নিয়ম মানে একটাই, আপনাকে এখানে মূলত এটা লসাগু ঘষাগুর ম্যাথ, ঠিক আছে? আপনাকে এখানে লসাগু ঘষাগু করতে হবে। 5 6 7-এর লসাগু কত? 210। এখন আপনি দেখেন 210 দিয়ে কাকে ভাগ করতে পারবেন, 210কে দিয়ে যাকে ভাগ করা যাবে সেটাই উত্তর হবে। সিস্টেম একটাই, এইটার চেয়ে সহজ সিস্টেম নাই, বুঝতে পারছেন? এই জন্য একদম সহজ করে বললাম, 210 দিয়ে ভাগ করার চেয়ে আপনি এই 5 6 7 দিয়ে হিসাব করা সবচেয়ে সহজ, কারণ দেখেই বাদ দিতে পারবেন যে 5 দিয়ে এটাকে যাবে না, ওইটাতে ওইটাকে যাবে না, 7 দিয়ে আবার ওইটাকে যাবে না, তার মানে একটা বাকি থাকে, ওইটাই উত্তর হবে। ঠিক আছে, কি হয়েছে 7 নম্বরে? 7 নম্বরে কি ছিল? দেখেন, সমকোণী পিথাগোরাসের উপপাদ্য পড়েন নাই? পিথাগোরাসের উপপাদ্য পড়ছেন? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা পড়ছেন না? এটা পড়ছেন? এটা বললে এই প্রশ্ন পারার কথা। এখানে আমরা মানে দেখেন, বাংলাদেশে যেগুলো জ্যামিতির প্রশ্ন আসে বা জ্যামিতি রিলেটেড, এইগুলো দিক নির্ণয়ের যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ইয়েতে পড়বে। এখানে প্রশ্ন যা বলছে আমরা জাস্ট সেটাই করে গেছি, আর কিছুই না। আপনাকে এই প্রশ্নে বলতেছে যে একজন মানুষ একটা জায়গা থেকে হেঁটে 2 মাইল ইস্টে যাবে, 2 মাইল ইস্টে যাবে, তারপরে 2 মাইল সাউথে যাবে। তাহলে খেয়াল করেন, আপনি প্রথমে এই দিকটা নির্ণয় করে নেবেন যে এটা যদি নর্থ হয় এটা সাউথ, এটা আপনার ইস্ট হলে এটা আপনার ওয়েস্ট। তো বলতেছে যে একজন মানুষ এখান থেকে ধরেন যে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে এই যে 2 মাইল ইস্টে গেল, তারপরে আবার 2 মাইল সাউথে গেছে, ধরে নেন যে সাউথের দিকে 2 মাইল গেল, তারপরে বলতেছে 2 মাইল সাউথে যাওয়ার পরে আবার 4 মাইল কি করবে? 4 মাইল কি করবে? ইস্টে যাবে। তার মানে এখান থেকে সে আবার এই যে ধরে নিলাম যে 4 মাইল সে ইস্টে গেল, যাওয়ার পরে বলতেছে যে সোজা এখান থেকে 10 মাইল নর্থে যাবে, 10 মাইল নর্থে যাবে। তাহলে এই যে 10 মাইল নর্থে যাওয়ার পরে এখানে পৌঁছাইছে, তাহলে এখান থেকে এখানের দূরত্বটা কত এটা বের করতে হবে। এখান থেকে হাঁটা শুরু করছে, এখানে হাঁটা শেষ করছে, এটার দূরত্বটা কত, মানে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত। এখন খেয়াল করেন, আমরা যদি এই জিনিসটাকে একটু অ্যাড করে দিই, মানে এই জিনিসটাকে যদি অ্যাড করে দিই, তাহলে আমরা কি পাবো? এই যে এই অংশটা, এই ঘরটা দেখতে পাচ্ছি না? এই যে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এই ঘরটা যেটাতে আমি সাদা দাগ দিছি, এইটাকে বলা হচ্ছে রিক্টেঙ্গেল, অর্থাৎ এটা আয়তক্ষেত্রের শেপ ধারণ করছে, রিক্টেঙ্গেল। ঠিক আছে, আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন না? এই যে এই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা শেপ ধারণ করছে সমকোণী ত্রিভুজের, যেটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখানে আপনাকে সব কিছু বলেই দিছে, এখানে আপনাকে সব কিছু বলেই দিছে যে ভাই এই যে এই অংশটা, এই অংশটার মাপ যদি 2 হয়, আমরা জানি যে এই যে যেটা আমি দাগাচ্ছি এইটা একটা আয়তক্ষেত্র, সো আয়তক্ষেত্রের এই প্রস্থটা যদি 2 হয়, এই প্রস্থটাও 2 হবে। আবার আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা যদি 4 হয়, তাহলে এই যে এই দৈর্ঘ্যটা এইটাও কত হবে? 4 হবে। তাহলে খেয়াল করেন, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 2, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এইটাকে যদি আমি বি ধরি, আর এইটাকে যদি সি ধরি,
তাহলে এই এ থেকে বির দূরত্ব কত? আপনি বলবেন যে 2 আর এখানে স্যার 6, তার মানে এ থেকে বির দূরত্ব কত? 6। এ বি সমান সমান আমি কত বলতে পারি? 6 বলতে পারি। আবার এই যে এইটাকে যদি আমি ডি ধরি, তাহলে এই যে সি থেকে ডি, এইটার দূরত্ব কত? 10। কারণ প্রশ্নে বলেই দিছে যে আপনি এখানে এসে 10 মাইল নর্থে গেছেন, তার ভিতরে বি থেকে ডির দূরত্ব যদি 2 হয়, 10-এর মধ্যে বি থেকে ডির দূরত্ব যদি আপনার 2 হয়, তো 10 থেকে 2 বাদ দিলে এই যে বিসি, এই বিসির দূরত্বটা কত হবে? 10 থেকে 2 বাদ দিলে 8 না? তাহলে এই যে 8 হবে। তাহলে এই যে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার এই যে এ বি, এইটা হচ্ছে আপনার কি? বেজ বলতে পারেন। ঠিক আছে, যাই হোক বলতে পারেন কিছু একটা, ধরেন যে এটাই বেজ। এইটা যদি বেজ হয়, তাহলে বেজ স্কোয়ার সমান এই যে এটাকে আপনি লম্ব বলতে পারেন, ধরেন যে এইচ স্কোয়ার। আর এই যে এসি, এইটার মান আমার বের করা লাগবে, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে বেজ কত আপনার? আপনি বেজ বের করছেন যে এইটা 2 এটা 4, তার মানে হচ্ছে 6। তো বেজ আপনার 6। হাইট কত? এখানে হাইট কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, এই যে 8 স্কোয়ার। এই যে হাইপোটেনিয়াস বা অতিভুজ অর্থাৎ এসি, এটা আমরা জানি না। সো এই যে এইচ স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার করলে 36, 8-এর উপর স্কোয়ার করলে 64, সমান সমান কত? এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান সমান কত? 64 আর 36-এ 100, তাই না? 100। তাহলে এইচ এর মান কত বের হবে এখানে? আপনি বলবেন যে ভাইয়া √100। তাহলে এইচ সমান সমান কত? 100-এর উপর স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। তার মানে এই যে এসি বাহু, অর্থাৎ এখান থেকে সে যাত্রা শুরু করছে, এখানে সে তার যাত্রা থামছে, তাহলে এই এসি বাহুটার দৈর্ঘ্য কত? এই যে 10। কারণ এই যে এইচ, এইটাই মানে তো হাইপোটেনিয়াস, আর হাইপোটেনিয়াস কত বেড়েছে? 10 বেড়েছে, এই জন্য উত্তর 10। বুঝতে পারছেন বিষয়টা? মূল কথা, এই মানুষটা ধরেন যে মানে একটু বাঁকা টাইপের, এ প্রথমে পূর্ব দিকে যাবে, তারপরে দক্ষিণ দিকে যাবে, তারপরে আবার পূর্ব দিকে যাবে, তারপরে আবার আপনার উত্তর দিকে যাবে, মানে এইরকম আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয় আশয়। আর আমাদের ক্লাস আবার আগামীকালকে হবে সেম টাইমেই, 7:30টায় ক্লাস হবে। ঠিক আছে, আমরা আগে মানে আমি এর আগের দিনে বলছি যে আমরা আগে সিনিয়র অফিসারের প্রশ্নগুলো শেষ করব, তারপরে ধীরে ধীরে অফিসার, তারপরে ক্যাশ, তারপরে বাংলাদেশ ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক, তারপরে প্রাইভেট ব্যাংক যা আছে 56টা পড়াইতে চাইছি, 56টাই পড়াবো। এবং একটু পেশেন্স রাখতে হবে, কারণ ধৈর্য না রাখলে আসলে আমি করতে পারবো না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমার কোনো হাত নাই বা আমার কোনো নিয়ন্ত্রণ নাই, বুঝতে পারছেন? যেমন এই যে ক্লাসের বিষয়টা, প্রথম দিন ক্লাস নিতে পারি নাই ইন্টারনেটের ঝামেলার কারণে। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ নিতে পারছি। কালকেও যদি সব কিছু ঠিক থাকে আমি নিতে পারবো। এখন সব সময় সব দিন এরকম হবে না, ইন্টারনেটের ঝামেলা মাঝে মাঝে হয়। সো সেই দিনও হয়েছে। ঠিক আছে, সো একটু যখন ঝামেলা হবে তখন এই জিনিসগুলো আমি ওরিয়েন্টেশনের দিনই বলছি যে একটু কম্প্রোমাইজ করতে হবে। ঠিক আছে, কারণ আমাকে যারা চেনে মোটামুটি, আমার আগে 2-3 ব্যাচ যারা পড়ছে বা আমার কাছে একটা ব্যাচ হলেও পড়ছে, তারা জানে যে আমি আসলে মানে পড়ানোর জন্য আমি আসলে কতটা ডেডিকেটেড। ঠিক আছে, আমার মানে পড়াইতে খুব ভাল লাগে, এই জন্যই আমি পড়াই। তাছাড়া আমি পড়াইতাম না, অনেকদিন আগে পড়ানো ছেড়ে দিতাম। বাট পড়াইতে আমার ভালো লাগে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, অভ্যাস এমন হয়ে গেছে যে কোনোদিন যদি মানে পড়ানো থাকে না, ধরেন যে এমনও দিন আছে যে যেদিন আমি পড়াইতে পারি নাই বা আমার পড়ানো নাই, আমার মাথার মধ্যে কেমন জানি করে, মানে বুঝাইতে পারবো না। মানে না পড়াইলে, পড়াইতে 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 এমন হয়ে গেছে যে না পড়াইলে শরীরের মধ্যে একটা অন্যরকম অস্বস্তি বোধ হয়। বুঝতে পারছেন? সো আমি সাধারণত শিডিউল ব্রেক করি না। খুব বিপদে না পড়লে, খুব ঝামেলা না হলে আমি শিডিউল ব্রেক করি না। আমার শিডিউল মানে ওই অনুযায়ী ক্লাস হয়। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু বিষয়ের কারণে আসলে পেরে উঠি না। তো এই জিনিসগুলো একটু কম্প্রোমাইজ করবেন আশা করি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস আগামীকালকে। আল্লাহ হাফেজ।